মতিঝিল পাড়ার অফিস। নাম আলফা ট্রান্সপোর্ট। নাম থেকে কিছু বোঝা যাচ্ছে না, তবে কাজকর্ম পাঁচমিশালি। অটোমোবাইলস ইন্স্যুরেন্স, ট্রাভেল এজেন্সি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার অর্ধেক দিন অফিস। মুনিরের হাতে তেমন কোনো কাজ নেই। সে বসেছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার নিজামুদ্দিন সাহেবের পাশে। নিজামুদ্দিন সাহেবের ব্যালেন্স শিটে 17 টাকা গন্ডগোল, হিসাব মিলছে না। তিনি মুনিরকে ডেকে নিয়ে গেছেন, যাতে সে ঠান্ডা মাথায় ফিগারগুলো চেক করতে পারে। নিজামুদ্দিন সাহেবের বয়স 50-এর কাছাকাছি। এলডি ক্লার্ক হয়ে ঢুকেছিলেন। দুটো প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার হয়েছেন। গত বছর একটা গুজব উঠেছিল তিনি অফিসার্স গ্রেড পাচ্ছেন, কিন্তু তা তিনি পাননি। তার 5 বছরের জুনিয়র শমশের সাহেব পেয়েছেন। এই নিয়ে নিজামুদ্দিন সাহেবের মনে কোনো ক্ষোভ নেই। দিনের শেষে ক্যাশের হিসাব পুরোপুরি মিটে গেলেই তিনি মহা খুশি। এই ক্যাশের হিসাব তার প্রায়ই মেলে না। তখন তাকে দেখে মনে হয় তার মাথা খারাপ হতে আর বেশি বাকি নেই। এই মানুষটিকে মনিরের খুব পছন্দ। ভদ্রলোক সবকিছুই অত্যন্ত দ্রুত করেন, দ্রুত কথা বলেন, দ্রুত লেখেন এবং দ্রুত রেগে যান। অতি দ্রুত আবার রাগও চলে যায়। তখন ধরা গলায় বলেন, ইয়ে, মিস্টেক হয়েছে, মনের মধ্যে কিছু রাখবেন না, তাহলে খুব কষ্ট পাবো। একটু এক্সকিউজ করে দেন। জুনিয়র কর্মচারীদের কেউ তাকে স্যার বললে তিনি শীতল গলায় বলেন, আমাকে স্যার ডাকবেন না, স্যার ডাকলে নিজেকে মাস্টার মাস্টার মনে হয়, বরং ভাই ডাকবেন। ব্রাদারের উপর কোনো ডাক হয় না। মনির নিজেও 17 টাকার কোনো সমাধান করতে পারল না। দেখা যাচ্ছে ক্যাশে 17 টাকা আসলেই কম। নিজামুদ্দিন সাহেবের মুখ অন্ধকার, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। মনির বলল, নিজাম ভাই, আপনি চলে যান, শনিবার না হয় আরেকবার দেখব। শনিবার দেখলে তো হবে না, দিনের হিসাব মেটাতে হয় দিনে। তিনি নিজের পকেট থেকে 17 টাকা রাখলেন আয়রন শেলফে, কাগজপত্র সই করলেন। মুনিরের খুব মন খারাপ হলো। বেচারা 17 টাকা চলে গেল এই জন্য নয়, যে হিসাবের জন্য ভদ্রলোকের এত মমতা সে হিসাব মিলছে না দেখে। মুনিরের মনে হচ্ছে এই সরল সহজ মানুষটা হয়তো কেঁদে ফেলবে। নিজাম ভাই, কি, আসুন আমরা আরেকবার দুজন মিলে বসি। চেক এবং কাউন্টার চেক, সেই সাথে ভাউচারগুলোও দেখেন। কোনোটা হয়তো ইংরেজিতে লেখা আছে, তুলেছেন বাংলায়। নিজামুদ্দিন সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি অত্যন্ত উৎসাহে কাগজপত্র বের করলেন। মুনির কাগজপত্র নিয়ে বসতে পারল না। এজিএম কাদের সাহেব তাকে ডেকে পাঠালেন। নরম গলায় বললেন, মুনির, আমাকে কয়েকটা জিনিস টাইপ করে দিতে পারবে? প্রশ্ন থেকে বোঝা যায় অফিসের কোনো কাজ নয়। অফিসের কাজ হলে বলতেন, খুব জরুরি, টাইপরাইটার নিয়ে বসে যাও, মিস্টেক যেন না হয়, স্পেলিং ঠিক রাখবে। কিন্তু এখন তা বলছেন না, নরম স্বরে কথা বলছেন। এজিএম ধরনের কেউ নরম স্বরে কথা বলে? এটাও এক ধরনের অভিজ্ঞতা। শোনো, একটু এক্সট্রা টাইম কাজ করতে হবে, পারবে? পারবো স্যার। গুড, ভেরি গুড। কাদের সাহেব মানিব্যাগ খুলে অনেক চিন্তা ভাবনা করে একটা 10 টাকার নোট বের করলেন। নাও, দুপুরে কিছু খেয়ে নিও। না স্যার, কিছু লাগবে না। আরে নাও নাও। মুনির হাত বাড়িয়ে টাকাটা নিল। নিজেকে তার ভিখারির মতো মনে হচ্ছে, অথচ না নিয়েও কোনো উপায় নেই। কাদের সাহেব টাকা না নেয়ার অন্য অর্থ বের করে বসতে পারেন। কতক্ষণ লাগবে? স্যার, ঘন্টাখানেক। গুড, 1 ঘন্টা পরে এসে নিয়ে যাব, ঠিক আছে? জি আচ্ছা স্যার। 1টার মধ্যেই কাজ শেষ। এজিএম সাহেবের কোনো দেখা নেই। অফিস খালি হয়ে গেল 1:30টার মধ্যে। দারোয়ান তালা চাবি লাগিয়ে দিল। নিজাম সাহেব বললেন, তুমি বারান্দায় দাঁড়িয়ে থাকবে নাকি? এছাড়া আর কি করব? তা একা একা কতক্ষণ দাঁড়াবে? আমিও অপেক্ষা করি। না নিজাম ভাই, আপনি চলে যান, স্যার এসে পড়বেন, বলেছেন খুব জরুরি কাজ।
জরুরি কাজ না হাতি, জরুরি কাজ হলে চলে যেত না, পাশে বসে থাকতো। না নিজাম ভাই, আপনি বরং চলেই যান। আহা, একা তোমাকে রেখে চলে যাব, যেতে তো খারাপ লাগছে। আমিও বেশিক্ষণ থাকবো না, এই ঘন্টাখানেক। ঘন্টাখানেক নয়, মুনির সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করল। কাজগুলো হয়তো জরুরি। আগামীকাল ছুটি। কাদের সাহেব এই ছুটির মধ্যে তাকে খুঁজে পাবেন না। সেও কাদের সাহেবের বাসা ঠিকানা জানে না। মুনিরের রীতিমতো কান্না পেতে লাগলো। বারান্দায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা খুবই কষ্টের। সময় কাটতেই চায় না। দুপুরে কিছু খাওয়াও হয়নি। প্রচন্ড খিদা লেগেছে। অফিসের পাশে চায়ের দোকান আছে একটা। টোস্ট, কলা এইসব পাওয়া যায়, কিন্তু যেতে ইচ্ছা করছে না। বরং নিজেকে কোনো না কোনোভাবে কষ্ট দিতে ইচ্ছা করছে। মুনি ঠিক করলো রাতেও সে কিছু খাবে না। 2 গ্লাস পানি খেয়ে শুয়ে থাকবে। মাঝে মধ্যেই সে এরকম করে। সন্ধ্যা মেলবার আগেই আকাশ অন্ধকার করে বৃষ্টি নামলো। শ্রাবণ মাসের বৃষ্টি একবার শুরু হলে থামবে না। বৃষ্টির পানি গায়ে লাগছে। লাগুক, কাগজগুলো না ভিজলেই হয়। মুনির সদর দরজা ঘেঁষে দাঁড়িয়ে আছে। পা প্রচন্ড ব্যথা করছে। বসে পড়তে ইচ্ছে করছে এক্ষুনি। বৃষ্টির জন্যই বেশ কয়েকজন ভিখারিনী আশ্রয় নিয়েছে। খুব অল্প সময়ই এরা কেমন গুছিয়ে নিয়েছে। পা ছড়িয়ে গল্পগুজব করছে। একজন আবার রাস্তা আড়াল করে বসে বিড়ি ধরিয়েছে। মুনিরকে দেখে একটু লজ্জা পাচ্ছে। অন্য একজনের কোলে ছোট্ট একটা বাচ্চা। সে বাচ্চাটির সঙ্গে নিচু গলায় কি সব গল্প করছে। এরকম ছোট 3-4 বছরের শিশুর কোনো গল্প বোঝার কথা নয়, কিন্তু শিশুটি মনে হয় বুঝতে পারছে। বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। রাস্তায় 1 হাঁটু পানি। এই পানি ভেঙে এজিএম সাহেবের গাড়ি আসবে না। তিনি নতুন গাড়ি কিনেছেন। গাড়ির গায়ে 1 ফোঁটা পানি পড়লে তিনি আঁতকে ওঠেন। বৃষ্টির বেগ ক্রমেই বাড়ছে। শ্রাবণ মাসে ঝড় হবার কথা শোনা যায় না। বাতাসের গতিক দেখে মনে হচ্ছে ঝড় হবে। পাশের চায়ের দোকানের ঝাঁপ বন্ধ করেছে। মুনির, এই মুনির। মুনির চমকে উঠল। নিজামুদ্দিন সাহেব, পায়জামা হাঁটু পর্যন্ত তোলা, মাথায় ছাতা থাকা সত্ত্বেও ভিজে জবজব করছেন। পাঞ্জাবি লেপ্টে গায়ের সঙ্গে মিশে আছে। আমি এই সন্দেহ করেছিলাম যে তুমি যাবে না। না না, মানে বৃষ্টিতে আটকা পড়েছি। আরে বৃষ্টি তো শুরু হলো সন্ধ্যাবেলায়। কোন আক্কেলে তুমি সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে রইলে? তুমি কি বাইজিদ বোস্তামি? আবার হাসছে। এর মধ্যে হাসির কি হলো? আপনি আমার খোঁজে আবার এলেন? আসবো না তো কি করব? বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে আমার মনে হলো তুমি এখনো দাঁড়িয়ে আছো। এর নাম হচ্ছে ইনটিউশন। আচ্ছা শোনো, এখন আমার সঙ্গে চলো। নাকি সারা রাত দাঁড়িয়ে থাকবে? না, কোথায় যাব? আমার বাসায়। তুমি আজ আমার সঙ্গে খাবে। তুমি মহা মূর্খ। মহা মহা মূর্খ তুমি। নিজাম সাহেবের বাসা ভূতের গলিতে। 2 কামরা টিনের ঘর। কাঁচা পাকা রাস্তা পার হয়ে যেতে হয়। জায়গায় জায়গায় খানাখন্দ। স্ট্রিট লাইট নেই। ইলেকট্রিসিটি না থাকায় সমস্ত অঞ্চলটাই অন্ধকারে ডুবে গেছে। নিজাম সাহেব হাত ধরে ধরে মুনিরকে নিয়ে যাচ্ছেন। কাদায় পানিতে দুজনই মাখামাখি। নিজাম সাহেব সারা পথ গালাগালি করতে করতে আসছেন। কিছুক্ষণ পরপর বলছেন, তুমি মহামূর্খ একজন। মুনিরের বড় ভালো লাগছে। অনেকদিন পর সে কোনো মানুষের মধ্যে গাঢ় মমতার পরিচয় পেল। এই বৃষ্টির রাতে ভদ্রলোক একা একা গিয়েছেন তার খোঁজে। বাড়ি পৌঁছা মাত্র গরম পানির ব্যবস্থা হলো। নিজাম সাহেব ঠেলে তাকে বাথরুমে ঢুকিয়ে দিলেন। বাথরুম অন্ধকার। সারা বাড়িতে একটা মাত্র হারিকেন। মুনির। জি। শোনো, তাকে সাবান আছে? কিছু তো দেখতে পাচ্ছি না। আহা, দরজা বন্ধ করার দরকার কি, খোলা রাখো। মুনির দরজাটা অল্প একটু ফাঁক করলো। ভেতর বাড়ির সবটা দেখা যাচ্ছে।
ফ্রক পরা কিশোরী একটি মেয়ে বারান্দায় কেরোসিন কুকারে রান্না চড়িয়েছে। মেয়েটির পাশে ভেজা কাপড়ে নিজাম সাহেব কি যেন বলছেন মেয়েকে, আর মেয়ে বারবার হেসে উঠছে। অন্ধকারে হাসির শব্দ এত মধুর লাগছে। বাড়িতে আর কোনো লোকজন নেই। নিজাম সাহেবের স্ত্রী মারা গেছেন অল্প কিছুদিন আগে। দেশের বাড়িতে গিয়ে জ্বরে পড়েছিলেন। জ্বরের সঙ্গে ধীরে ধীরে আরো সব উপসর্গ যুক্ত হলো। খবর পেয়ে নিজাম সাহেব দেশে গেলেন। 3 দিনের আর্নড লিভ নিয়ে গিয়েছিলেন। দুদিনের দিন ফিরে এসে যথারীতি হিসাবের খাতা নিয়ে বসলেন। বিকেলে অফিসের ছুটির পরও বসে রইলেন। মনির এসে বলল, নিজাম ভাই বাসায় যাবেন না, নাকি আজও হিসাবে কোনো গন্ডগোল আছে? নিজাম সাহেব শান্ত গলায় বললেন, অন্যের হিসাব মিলাই দিয়েছি, নিজেরটা মেলে না। আমার স্ত্রী মারা গেছে। বাড়ি গিয়ে দেখি 10 মিনিট আগে ডেড বডি কবর দিয়ে ফেলেছে। অনেকে বলছিল কবর থেকে আবার তোলা হোক, শেষ দেখা। আমি বুঝছো নিষেধ করলাম। নিজাম সাহেব উঠে দাঁড়ালেন। তার চেহারায় বা আচার আচরণে শোকের কোনো ছাপ নেই, বরং অফিসের হিসাব না মিললে এই মানুষটি অনেক বেশি বিচলিত হয়। পাটি বিছিয়ে খাওয়ার আয়োজন, উচ্ছে ভাজা, চিংড়ি মাছ, ডাল এবং একটা সবজি। কিশোরী মেয়েটি খাবার তুলে দিচ্ছে। মেয়েটির মুখ গোলাকার, নাক ঈষৎ চাপা, তবু ভারী মিষ্টি লাগছে মেয়েটিকে। মেয়েটির কথাবার্তায় কোনো আড়ষ্টতা নেই, যেন মনিরকে সে অনেক দিন থেকে চেনে। মেয়েটি মিষ্টি রিনরিনে গলায় কথা বলছে এবং খুব কৌতূহলী চোখে মনিরকে দেখছে। বাবা প্রায় বাসায় এসে বলেন আপনি নাকি বাবার হিসাব মিলিয়ে দিয়েছেন। প্রতি বৃহস্পতিবার অফিসে যাবার সময় বলেন ছেলেটাকে দাওয়াত করব। আপনাকে বোধহয় আর বলে না, নাকি বলেন আপনি আসেন না? মনিরের কেন জানি লজ্জা লাগছে। 14-15 বছরের বাচ্চা একটি মেয়ে, তবু কেন মনে সহজে মানতে পারছে না। নিজাম ভাই, আপনার কি একটি মেয়ে? হুম, বিনুর একটা বড় ভাই ছিল, জন্মের পরপরই মারা গেছে। আপনার মেয়ে কিসে পড়ে? বিনু হেসে ফেলে বলল, আরে আপনি বাবাকে জিজ্ঞেস করছেন কেন? আমাকে জিজ্ঞাসা করুন। বাবা দেখো না উনি এত লজ্জা পাচ্ছেন কেন। আহ, আচ্ছা, তুমি কিসে পড়ো? আয়াতে পড়ি। নিজাম সাহেব বললেন, আর পড়াশোনা হবে না, বিয়ে ঠিক হয়ে গেছে। এদেশে বিয়ের পর মেয়েদের পড়াশোনা হয় না। মনির বিনুর দিকে তাকিয়ে বলল, কোথায় বিয়ে ঠিক হয়েছে? বিনু আবার হেসে ফেলল, হাসি মুখে বলল, যেসব প্রশ্ন বাবাকে করা দরকার সেসব প্রশ্ন আপনি করছেন আমাকে, আর যেসব প্রশ্ন আমাকে করা দরকার সেসব করছেন বাবাকে। আপনি মানুষ এত অদ্ভুত কেন? সরি, তুমি কিছু মনে করো না। না না না, আমি কিছু মনে করছি না। আপনার কি গরম লাগছে? গরম লাগবে কেন? না না, গরম লাগছে না। তাহলে ঘামছেন কেন? বিনুর প্রশ্নের সঙ্গে সঙ্গেই ব্যাপারটা ঘটল। চোখের সামনের জগৎ হঠাৎ কেমন ঘোলাটে হয়ে গেল। শব্দ অস্পষ্ট, ঘোলাটে আলোর তীব্রতা দ্রুত কমছে, কোনো শব্দ শোনা যাচ্ছে না। মনির তলিয়ে যাচ্ছে শব্দহীন আলোহীন এক জগতে। শরীরের কোনো ইন্দ্রিয় কাজ করছে না। এই অবস্থা কতক্ষণ ছিল মনিরের মনে নেই। ঘোর কাটল। কিছু কিছু আলো সে দেখতে পাচ্ছে, দু একটা শব্দ কানে আসছে। মনির ক্লান্ত গলায় বলল, আমি একটু পানি খাবো। এই মাত্র না পানি খেলে, আবার পানি কেন? সত্যি কি খেতে চাও? মনির স্পষ্ট করে তাকালো। সে একটা অচেনা বাড়ির অচেনা বারান্দায় বসে আছে। তার সামনে বিনু, তার গায়ে ঘরোয়া ভঙ্গিতে পরা হালকা নীল রঙের একটা সুতির শাড়ি। বারান্দায় একটা পাটি পাতা। বিনু বসেছে পাটিতে। মনির একটা চেয়ারে বসে আছে। রাত, বারান্দায় চাঁদের আলো আছে। এই শুনছো, তুমি কি সত্যি সত্যি পানি চাও? হ্যাঁ, আমি পানি খাবো। বিনু উঠে গেল। এই বাড়ি কার? এই মেয়ের সঙ্গে তার কি সম্পর্ক, বা জায়গাটাই বা কোথায় সে কিছুই জানে না।
বছরখানেক আগে যা হয়েছিল এখনো কি তাই? তার কি দুটি জীবন? এই দুটি জীবন কি পাশাপাশি চলছে? এই শুনছ, পানি নাও। মনির যন্ত্রের মতো হাত বাড়ালো। ঠান্ডা কনকনে পানি। ও কি, গ্লাস হাতে বসে আছে কেন? আম, এটা কোন জায়গা? এ আবার কি রকম কথা বললে? কোন জায়গা মানে? আম, না মানে এমনি বললাম। চলো শুয়ে পড়ি, আর কতক্ষণ বারান্দায় বসে থাকবে? মুনির যন্ত্রের মতো একটা ঘরে ঢুকলো। এটাই বোধহয় শোবার ঘর। বেশ বড় লোকের বাড়ি মনে হচ্ছে। সুন্দর করে সাজানো। দেয়ালে ৩-৪ বছরের একটা ফুটফুটে শিশুর ছবি। মেয়েটি বলল, শোনো, চট করে ঘুমিয়ে পড়বে না। বাবার চিঠির জবাব দিয়ে তারপরে ঘুমাবে। আমার তো মনে হয় তুমি চিঠিটা পড়োনি এখনো। নাকি পড়েছ? না, পড়িনি। পড়ে শোনাবো? শোনাও। মেয়েটি ড্রয়ার খুলে চিঠি বের করলো। গলার স্বর বুড়ো মানুষের মতো করে পড়তে শুরু করলো। টুনু, তুমি দীর্ঘদিন যাবৎ আমার পত্রের জবাব দিচ্ছ না। ইহার কারণ বুঝিতে আমি অক্ষম। একজন বৃদ্ধ মানুষের পত্রের জবাব দেয়া সাধারণ ভদ্রতা। চাকরি এবং সংসার নিয়ে তুমি ব্যস্ত আছো আমি জানি। দুনিয়ার সকলেই ব্যস্ত, কেহই বসিয়া নাই। তোমার মা বাতে আক্রান্ত, আয়ুর্বেদীয় চিকিৎসা চলিতেছে। তবে আমার ইচ্ছা তাহাকে ঢাকা আনিয়া কোনো বড় ডাক্তারকে দিয়া দেখানো। ঢাকায় বাত রোগের জন্য নামী ডাক্তারের সন্ধান লইও। বৌমাকে আমার আদর ও স্নেহ চুম্বন দিবে। তাহাকে অতি শীঘ্রই পৃথক পত্র দিব। ইতি। চিঠি পড়া শেষ করে মেয়েটি বলল, দেখলে তোমার উপর কি রকম রাগ করেছেন? একটা চিঠি লিখতে কতক্ষণ লাগে বলো তো? কাগজ কলম এনে দেই। মুনির সেই প্রশ্নের জবাব না দিয়ে দেয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়ে বলল, এটা কার ছবি? মেয়েটি দীর্ঘ সময় মুনিরের দিকে তাকিয়ে রইল। তার চোখ ছলছল করছে। এই শিশুটি সম্ভবত তাদেরই, এবং খুব সম্ভব শিশুটি বেঁচে নেই। তার জন্য মুনিরের দুঃখবোধ হচ্ছে না, কারণ এই শিশুটিকে সে চেনে না। অতীতের কিছুই তার মনে পড়ছে না। সে দেখেছে শুধু বর্তমান, এবং অদ্ভুত কোনো বর্তমান। এই বর্তমানের কোনো ব্যাখ্যা নেই। মুনির আবারও বলল, ছবিটা কার? মেয়েটি তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোমার কি হয়েছে? ছবি কার জিজ্ঞেস করছো কেন? তুমি জানো না ছবি কার? বলতে বলতে মেয়েটি ফুপিয়ে উঠল। মুনিরের ঘোর কেটে গেল সঙ্গে সঙ্গে। সে আগের জায়গাতেই আছে, ভাত মাছ খাচ্ছে। বিনু মেয়েটি পাতে 1 চামচ ডাল দিল। নিজাম সাহেব বলল, দই আছে? টক দই ডালের সঙ্গে মিশিয়ে খাও, খুব ভালো লাগবে। বিনু বলল, বাবা, দই কিন্তু নেই। বেড়াল মুখ দিয়েছিল, ফেলে দিয়েছি। ইস, আপনার বোধহয় খাওয়ায় খুব কষ্ট হলো। না না, কষ্ট হয়নি। এমন দিনে বাবা আপনাকে নিয়ে এসেছে যে কোনো বাজার নেই। একটা যে ডিম ভেজে দেব সে উপায়ও নেই। ঘরে ডিমও ছিল না। না না, আমার আমার কিছু লাগবে না। আরেকদিন কিন্তু আপনি আসবেন। আসবেন তো? হ্যাঁ, অবশ্যই আসবো। খবর দিয়ে আসবেন। আচ্ছা, খবর দিয়ে আসবো। আপনি কি পান খান? না, পান খাই না। মুনির বারান্দায় হাত ধুতে গেল। বিনু সঙ্গে করে পান নিয়ে এসেছে। এখন আর বৃষ্টি নেই। মেঘ কাটতে শুরু করেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠবে। শ্রাবণ মাসের চাঁদ অপূর্ব হয়। কে জানে আজ কেমন হবে। মিসির হাসি মুখে বললেন, কি ব্যাপার, আজ খালি হাতে যে? আমার সিগারেট কোথায়? মুনির লজ্জিত ভঙ্গিতে হাসল। মিসির আলি বললেন, আজকালের মধ্যে না এলে আমি নিজে উপস্থিত হতাম তোমার ওখানে। আমি কোথায় থাকি তা তো আপনি জানেন না। আগে জানতাম না, এখন জানি। শার্লক হোমসের মতো বুদ্ধি খাটিয়ে বের করেছি।
শুনতে চাও? জি স্যার, চাই। প্রথমে খোঁজ করলাম ইস্টার্ন মার্কেটাইলে। দেখা গেল এই নামে অফিসে কেউ নেই। তুমি ভুল ইনফরমেশন দিয়েছিলে। ভুল দেয়নি, আগে এই নাম ছিল, এখন বদলেছে। হুম। যখন দেখলাম অফিস থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না, তখন পাড়ার ছোট ছোট পান বিড়ির দোকানগুলোতে খোঁজ করতে লাগলাম। কারণ তুমি সিগারেট খাও, কাজেই এইসব দোকানগুলোতে তোমাকে একাধিকবার যেতে হবে। আমি সিগারেট খাই কি করে বুঝলেন? আপনার সামনে তো কখনো সিগারেট খাইনি। তোমার পকেটে দেশলাই দেখেছি। তাছাড়া যে সিগারেট খায়, সে সাধারণত অন্যকে সিগারেট উপহার দেবার কথা ভাবে। দোকান থেকে কি আমার খোঁজ পেলেন? হুম, পেলাম। আচ্ছা মনির, তুমি চা খাবে? তুমি কথায় কথায় স্যার বলো। আজ এখন পর্যন্ত একবারও বলনি, কারণটা কি? স্যার, আমি চা খাবো। মিসির আলি উচ্চস্বরে হেসে উঠলেন। তার মনে হলো ছেলেটি বেশ রসিক এবং সে সহজ হতে শুরু করেছে। যত সহজ হবে ততই তার জন্য ভালো। প্রচুর তথ্য তার দরকার। তথ্য ছাড়া এগোবার কোনো পথই নেই। তিনি নিজে কোনো তথ্য সংগ্রহ করতে পারছেন না। ছেলেটির উপরই তাকে নির্ভর করতে হবে। আজ আমাকে কিছু বলবে বলে মনে হচ্ছে। জি, বলবো। বাতি নেভাতে হবে? না। মুনির খুব সহজ ভঙ্গিতে নিজাম সাহেবের বাড়ির ঘটনার কথা বলল। কেমন করে হঠাৎ পট পরিবর্তন হলো, সে সময় তার অনুভূতি কি ছিল, সবই সুন্দর করে গুছিয়ে বলল। শিশুটির দেয়ালে টাঙানো ছবিটির কথা, তার পানি চাইবার কথা কিছুই বাদ দিল না। মিসির আলি একটি প্রশ্ন করলেন না। সমস্ত বর্ণনাটা শুনলেন চোখ বন্ধ করে। একবারও তাকালেন না। তোমার বলা শেষ হয়েছে? জি। তোমার বর্ণনা থেকে মনে হচ্ছিল বিনু মেয়েটি তোমাকে অভিভূত করেছে। রূপবতী কিশোরী মেয়ে। তার সহজ সরল ব্যবহার, তার যত্ন, এইসব তোমাকে মুগ্ধ করেছে, তাই না? আহ, জি। তুমি প্রবলভাবে মেয়েটিকে কামনা করেছ, সে সঙ্গে তার প্রতি তীব্র আকর্ষণ বোধ করেছ। এই প্রচন্ড কামনা বা প্রবল আকর্ষণের কারণে তোমার মধ্যে বিভ্রম সৃষ্টি হয়েছে, যার জন্য মেয়েটিকে তুমি দেখেছো তোমার স্ত্রী হিসেবে। পুরোটাই তোমার কল্পনা, ডে ড্রিমিং। এক ধরনের ইচ্ছে পূরণ স্বপ্ন বলতে পারো। তা হতে পারে। আচ্ছা, আগের বার তুমি একটা চিঠি নিয়ে এসেছিলে, এবার কিছু আনোনি? না। আবার যদি কখনো এরকম হয়, একটা জিনিস মনে রাখবে, কিছু একটা হাতে নেবে, খবরের কাগজ হলে খুব ভালো হয়। খবরের কাগজ দিয়ে কি করবেন? খবরের কাগজ একটা তারিখ থাকে, এই তারিখটা দেখব। তুমি তোমার অন্য একটা জীবনের কথা বলছো। মনে হচ্ছে দুটো জীবন পাশাপাশি চলছে। সেই জীবনের সময় এবং এই জীবনের সময় কি পাশাপাশি? তার মানে আপনি আমার কথা বিশ্বাস করছেন? না, করছি না। আবার পুরোপুরি অবিশ্বাসও করতে পারছি না। কিছু একটা দাঁড় করাতে হলে আমার প্রচুর তথ্য দরকার। সেসব তথ্য তো আমার হাতে নেই। তবে তুমি যে গল্প বলছো, তার কাছাকাছি গল্প বিভিন্ন উপকথায় চালু আছে। তাই নাকি? হুম। একটা শুধু তোমাকে বলি। এক লোক পুকুরে গোসল করতে নেমেছে। প্রচন্ড ক্ষুধার্ত, গোসল শেষ করে বাসায় গিয়ে খাবে। পানিতে ডুব দিয়ে যেই সে উঠল, অমনি সে দেখে সবকিছু অন্যরকম লাগছে, সব অচেনা। সে নিজের দিকে তাকিয়ে দেখলো সে নিজেও বদলে গেছে। সে এখন আর পুরুষ নয়, রূপবতী এক যুবতী। সে কাঁপতে কাঁপতে পানি ছেড়ে উঠে এলো। এক সওদাগর তখন তাকে দেখতে পেয়ে সঙ্গে নিয়ে গেল। সওদাগরের সঙ্গে তার বিয়ে হলো, চারটি ছেলে মেয়ে হলো। তারপর একদিন দুপুরে সে সবাইকে নিয়ে গোসল করতে এসেছে। পানিতে ডুব দিয়ে ওঠা মাত্র দেখলো সে তার পরিচিত জগতে উঠে এসেছে। আবার সে পুরুষ। সে দ্রুত তার বাড়িতে গেল। স্ত্রী ভাত বেড়ে অপেক্ষা করছে। লোকটির মন গভীর বিষাদে আচ্ছন্ন।
বারবার 4টি পুত্রকন্যার কথা তার মনে পড়ছে। ওরা কোথায় আছে, কি করছে কে জানে। হয়তো ব্যাকুল হয়ে মাকে খুঁজছে। মুনির বলল, এটা তো উপকথা, সত্যি নয়। হ্যাঁ, তা ঠিক, তবে সব গল্পের পেছনেই এক ধরনের সত্যি ব্যাপার থাকে। এর পেছনেও কিছু না কিছু থাকতে পারে। আমি এই জাতীয় সব গল্প জোগাড় করেছি। প্যারালাল ওয়ার্ল্ড জাতীয় যত বই পাচ্ছি সবই পড়ছি। মুনির ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। মিসির আলি বললেন, তুমি তোমার স্ত্রী হিসাবে যে মেয়েটিকে দেখেছো তার বয়স কি ফ্রক পরা মেয়েটির চেয়ে বেশি বলে মনে হচ্ছিল? হ্যাঁ, হচ্ছিল। তোমার শোবার ঘরের জানালার পর্দা ছিল? হ্যাঁ, ছিল। পর্দার রং কি মনে আছে? আহ, জি না। ঘরের বিছানার যে চাদর ছিল তার রং কি? আমার মনে নেই। তাহলে ব্যাপারটা স্বপ্ন হবারই সম্ভাবনা, কারণ শুধু স্বপ্ন দৃশ্য বলেই হয় সাদা কালো। আমি কিন্তু দেখেছি ওই মেয়েটির পরনে নীল রঙের শাড়ি। শোনো, নিজাম সাহেবের মেয়েটির পরনেও নিশ্চয়ই কিছু ছিল, যে কারণে তুমি ভাবছো তোমার স্বপ্নে দেখা স্ত্রীর গায়ের শাড়িটি নীল। মনির চুপ করে রইল। মিসির আলি বললেন, নিজাম সাহেবের মেয়েটির গায়ে কি ছিল? ফ্রক বা কামিজ জাতীয় কিছু। তার রং কি ছিল? আহ, স্যার, নীল। মিসির আলি অল্প হাসলেন। পর মুহূর্তেই গম্ভীর হয়ে বললেন, শোনো, তোমার এই নিয়ে দুবার বিচিত্র অভিজ্ঞতা হলো। দুবারই তুমি ছিলে ক্লান্ত, বিরক্ত, হতাশ, তাই না? জি। এখন থেকে মাঝে মধ্যে চেষ্টা করবে নিজ থেকে ওই জগতে যেতে পারো কিনা। যখন একা একা থাকবে তখন চেষ্টা করবে, ওই জগতে যেতে চাইবে, ইচ্ছা শক্তি প্রয়োগ করবে। আহ, জি আচ্ছা স্যার। কোনো একজন ভালো নিউরোলজিস্ট দিয়ে তোমার ব্রেন ওয়েভগুলো পরীক্ষা করাতে চাই। আমি প্রফেসর আসগর নামে এক নিউরোলজিস্টের সঙ্গে কথাও বলে রেখেছি। তুমি কি কাল বিকাল 5টায় একবার আমার কাছে আসতে পারবে? পারবো, কিন্তু স্যার নিউরোলজিস্ট তো অনেক টাকা নেবে। আহা, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। মিসির আলির সেরাতে ভালো ঘুম হলো না। ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে রাত 3টায় ঘুম ভেঙে গেল। বাকি রাতটা জেগে কাটাতে হলো। স্বপ্ন দৃশ্য নিয়েও প্রচুর চিন্তা করলেন। অবদমিত কামনাই স্বপ্নে উপস্থিত হয়, ব্যাখ্যা সহজ এবং চমৎকার, কিন্তু তবু কোথাও যেন একটা ফাঁকি আছে, কিছু একটা বাকি থেকে যায়। সেই কিছুর রহস্য কি কোনোদিন ভেদ হবে? আচ্ছা, পশু পাখি এরাও কি স্বপ্ন দেখে? অবদমিত কামনা কি তাদের নেই? পশুদেরই বা স্বপ্ন কেমন হয়? স্বপ্ন দেখার সময় মানুষের চোখের পাতা কাঁপতে থাকে। বৈজ্ঞানিক পরিভাষায় তাকে বলে রেপিড আই মুভমেন্ট। ওই জাতীয় কম্পন তিনি ঘুমন্ত একটি কুকুরের চোখের পাতায় দেখেছিলেন। সেই কুকুরটি কি তখন স্বপ্ন দেখছিল? জানার কোনো উপায় নেই। মিসির আলির খানিকটা মন খারাপ হলো। একদিন না একদিন এই সব রহস্যের সমাধান হবে, কিন্তু তিনি জেনে যেতে পারবেন না। মানুষ স্বল্পায়ু প্রাণী, এটাও একটা গভীর বেদনার ব্যাপার। এত বুদ্ধি নিয়ে সৌরজগতে যে প্রাণীটি এসেছে তার কর্মকাল সীমাবদ্ধ। তিনি বাতি নিভিয়ে ঘুমাবার চেষ্টা করলেন, কিন্তু লাভ হচ্ছে না। বিচিত্র সব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। একটি সঙ্গে অন্যটির তেমন কোনো মিল নেই, আবার কিছু মিলও আছে। অদৃশ্য যে সুতোয় মিলগুলো গাথা, সে সুতোটির নাম অনন্ত মহাকাল, দ্য ইটার্নিটি। নিউরোলজিস্ট প্রফেসর আসগার বিশাল দেহী মানুষ, গোলগাল মুখ, মাথা ভর্তি টাক, তীক্ষ্ণ চোখ। শিশুরা ভয় পেয়ে যাবার মতো চেহারা, কিন্তু মানুষটি হাসি খুশি। কারণে অকারণে রোগীকে ধমক দেওয়ার বাজে অভ্যাসটি এখন অর্জন করেননি। ভদ্রলোক অনেক ঝামেলা করলেন। প্রথমবার স্ক্যানিং ভালো হয়নি, দ্বিতীয়বার করলেন, কিন্তু কিছুই খুঁজে পেলেন না। চোখে পড়ার মতো কোনো অস্বাভাবিক ব্রেন ওয়েভ নেই।
তিনি হেসে বললেন, আপনি একজন খুবই সুস্থ মানুষ, শুধু শুধু আমার কাছে এসেছেন। আপনার অসুবিধা কি? আমার কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে স্বপ্ন দেখি, এই অসুবিধা। মাঝে মাঝে স্বপ্ন তো সবাই দেখে, আমিও দেখি। একবার কি দেখলাম বলি তাহলে। বাংলা একাডেমিতে গ্রন্থমেলা হচ্ছে, আমি শুধু একটা আন্ডারওয়্যার পরে সেই গ্রন্থমেলায় ঘুরে বেড়াচ্ছি। মুনির হেসে ফেলল। মিসির আলি বললেন, বাংলাদেশে ক্যাট স্ক্যানের কোনো ব্যবস্থা আছে? আমি এই ছেলের ব্রেনের একটা ক্যাট স্ক্যান করাতে চাই। আহা, আপনি শুধু শুধু ক্যাট স্ক্যান কেন করাবেন? পুরোপুরি নিঃসন্দেহ হতে চাই যে ওর মস্তিষ্কে কোনো সমস্যা নেই। বাংলাদেশে ক্যাট স্ক্যানের কোনো ব্যবস্থা নেই। মাদ্রাজে নিয়ে যেতে পারেন, সেখানে আছে। ডাক্তার চেম্বার থেকে বের হয়ে মিসির আলি বললেন, তোমার নিশ্চয় পাসপোর্ট নেই? জি না স্যার। শোনো, কাল সকাল 10টার দিকে এসো, পাসপোর্ট অফিসে গিয়ে একটা দরখাস্ত করে দেই। পাগল হয়েছেন নাকি স্যার? আহা, কি বলছো? আমি পাগল হব কেন? পাগল হচ্ছ তুমি। তা পুরোপুরি হবার আগেই একটা ব্যবস্থা করা দরকার। অনেক টাকা পয়সার ব্যাপার স্যার। তা তো কিছুটা বটেই, আমার কাছেও এত টাকা নেই। একটা ব্যবস্থা করতে হবে। পাসপোর্টটা অত্যন্ত করা থাকুক। চা খাবে নাকি? এসো, চা খাওয়া যাক। দুজন চা খেলো নিঃশব্দে। চায়ের দোকানে রেডিও বাজছে। মিসির আলি অন্যমনস্ক ভঙ্গিতে রেডিও শুনছেন। তার চোখ ছায়াচ্ছন্ন। গানের বিষাদ তাকে স্পর্শ করেছে। মুনির অবাক হয়ে লক্ষ্য করলেন মিসির আলির চোখ দিয়ে পানি পড়ছে। এই মানুষটির প্রতি গভীর মমতা ও ভালোবাসায় মুনিরের হৃদয় আর্দ্র হলো। পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কম, কিন্তু এই অল্প কজনের হৃদয় এত বিশাল যে সমস্ত মন্দ মানুষ তারা তাদের হৃদয়ে ধারণ করতে পারেন। মিসির আলি রুমাল বের করে চোখ মুছে অপ্রস্তুতের হাসি হাসলেন। থেমে থেমে বললেন, মানুষের মন বড় বিচিত্র। এই গান আগে কতবার শুনেছি, কখনো এরকম হয়নি। আজ হঠাৎ চোখে পানিটা নিয়ে এসে এক কাণ্ড। আহ, চলো ওঠা যাক। মুনির বলল, একটু বসুন স্যার, আপনাকে একটা কথা বলি। বলো। ওই দিন আপনি আমাকে বলেছিলেন না চেষ্টা করতে, নিজে নিজে ওই জগতে যেতে পারি কিনা? চেষ্টা করেছিলে? জি। আমি আমি ইচ্ছা করলে যেতে পারি। বলো কি? হ্যাঁ স্যার, গত 3 দিনে আমি 4বার গিয়েছি। যাওয়াটা খুবই সহজ। মিসির আলি চুপ করে রইলেন। মুনির বলল, আমি আপনার জন্য দুটো জিনিস ওখান থেকে নিয়ে এসেছি। কি জিনিস? দুটো ছবি। বলো কি, দেখি। মুনির একটা খাম এগিয়ে দিল, মৃদু গলায় বলল, বাসায় গিয়ে দেখবেন স্যার, প্লিজ। মিসির আলি কৌতূহল সামলাতে পারলেন না। ছবি দুটো দেখলেন। একটি বিয়ের ছবি, বর এবং কনে পাশাপাশি বসে আছে, তাদের ঘিরে আত্মীয় স্বজন। বর মুনির, কনে নিশ্চয়ই বিনু নামের মেয়েটি। অন্যটি স্বামী স্ত্রীর ছবি, ওদের কোলে ফুটফুটে একটি শিশু। ছবির উল্টো পিঠে কিছু একটা লেখা, আমাদের টগর মুনি, বয়স 1 বছর। মুনির বলল, এ আমাদের ছেলে, 4 বছর বয়সে মারা যায়। নিউমোনিয়া হয়েছিল, ডাক্তাররা উল্টোপাল্টা চিকিৎসা করেছেন। বলতে বলতে মুনিরের গলা ধরে গেল। মিসির আলি দীর্ঘ সময় মুনিরের দিকে তাকিয়ে রইলেন। কোনো খবরের কাগজ আনোনি? জি না স্যার, কিছু আনার কথা তখন মনে থাকে না। ছবিগুলো কেমন করে যে চলে এসেছে আমি জানি না। ছবিগুলো হাতে নিয়ে দেখছিলাম, হঠাৎ ঘোর কেটে গেল। দেখি আমি ঘরে বসে আছি, আমার হাতে দুটো ছবি।
আহ, আচ্ছা, চলো রাস্তায় কিছুক্ষণ হাঁটি। চলুন স্যার। তারা দুজন উদ্দেশ্যহীন ভঙ্গিতে সন্ধ্যা নামার আগ পর্যন্ত হেঁটে বেড়ালো। কারোর মুখে কোনো কথা নেই। মিসির আলির মুখ চিন্তাক্লিষ্ট। একসময় তিনি বললেন, তুমি কি এর পরেও কখনো নিজাম সাহেবের বাসায় গিয়েছিলে? জি না স্যার। চলো, আচ্ছা যাওয়া যাক। কেন? এমনি যাবো, দেখবো, কথা বলবো, ভয় নেই, ছবির কথা কিছু বলবো না। স্যার, আমার যেতে ইচ্ছা করছে না। বেশ, তুমি না গেলে কিভাবে যেতে হয় আমাকে বলো, আমি একাই যাব। স্যার, আমি চাই না মেয়েটি ওই ছবি সম্পর্কে জানো। ও কিছুই জানবে না। মুনির খুব অনিচ্ছার সঙ্গে ঠিকানাটা বলল। তাকে দেখে মনে হচ্ছে সে খুব অস্বস্তি বোধ করছে। স্যার যাই? আচ্ছা যাও, পরে দেখা হবে। মনির ঘর থেকে বের হয়েও বেশ কিছু সময় বারান্দায় দাঁড়িয়ে রইল। যেন চলে যাবার ব্যাপারটা তার মন ঠিক সায় দিচ্ছে না। আবার না যাওয়াটাও মনপুত নয়। নিসার আলি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মনে মনে বললেন, অদ্ভুত মানব জীবন। মানুষকে আমৃত্যু দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে বাস করতে হয়। তিনি নিজেও তার জীবন দ্বিধার মধ্যে পার করেছেন। সমাজ সংসার থেকে আলাদা হয়ে বাস করতে তার ভালো লাগে, আবার লাগে না। মানুষের মঙ্গলের জন্য তীব্র বাসনা অনুভব করেন। একজন মমতাময়ী স্ত্রী কয়েকটি হাসি খুশি শিশুর মাঝখানে নিজেকে কল্পনা করতেও ভালো লাগে। আবার পর মুহূর্তে মনে হয়, এই তো বেশ আছি। বন্ধনহীন মুক্ত জীবনের মতো আনন্দের আর কি হতে পারে? পুরোপুরি নিঃসঙ্গ তো তিনি নন। তার ব্যক্তিগত লাইব্রেরির দিকে তাকালে মন অন্যরকম হয়ে যায়। সারি সারি বই, কত বিচিত্র চিন্তা, কত বিচিত্র কল্পনার কি অপূর্ব সমাবেশ। এদের মাঝখান থেকে তো নিঃসঙ্গ হবার কোনো উপায় নেই। মিসির আলি বইয়ের তাকের দিকে চোখ বন্ধ করে হাত বাড়ালেন। যে বই হাতে উঠে আসে সেই বইটি খানিকক্ষণ পড়বেন। এটা তার এক ধরনের খেলা। সবসময় এমন একটা বই উঠে আসে যা পড়তে ইচ্ছে করে না, আবার পড়তে শুরু করলে ভালো লাগে। আজও তাই হলো। কবিতার বই হাতে। এই একটি বিষয়ে পড়াশোনা তার ভালো লাগে না। কবিতার বই সজ্ঞানে কখনো কেনেননি। এখানে যা আছে সবই নীল নামের তার এক ছাত্রীর দেয়া উপহার। মেয়েদের এই এক অদ্ভুত সাইকোলজি, উপহার দেবার বেলায় কবিতার বই খোঁজে। মিসির আলি বইটির পাতা উল্টাতে লাগলেন। ইংরেজি কবিতা, কার লেখা কে জানে। অবশ্য নামে কিছু আসে যায় না। তিনি ভ্রু কুঁচকে কয়েক লাইন পড়তে চেষ্টা করলেন। I cannot see what flowers are at my feet, nor what soft incense hangs upon walls. এর কোনো মানে হয়? কোনোই মানে হয় না। তবুও পড়তে এত ভালো লাগে। মিসির আলি পড়তে শুরু করলেন। অনেকক্ষণ ধরে কে যেন কড়া নাড়ছে। কড়া নাড়ার ধরনটা অদ্ভুত। দুটি টোকা দিয়ে থেমে যাচ্ছে, আবার দুটি টোকা দিচ্ছে। জানালার পর্দা সরিয়ে বিনু উঁকি দিল। অপরিচিত একজন মানুষ, রোগা, মুখ ভর্তি দাড়ি, গোফের জঞ্জাল। এর মাঝে দুটি চোখ জল জল করছে। বিনু ভয় পাওয়া গলায় বলল, কে? লোকটি খুবই কোমল স্বরে বলল, আমাকে তুমি চেনবে না, আমার নাম মিসির আলি। কোমল স্বর খুবই সন্দেহজনক। এরকম মিষ্টি গলায় একটা অপরিচিত লোক কথা বলবে কেন? বিনু বলল, বাবা তো একটু বাজার করতে গিয়েছে, আপনি আধ ঘন্টা পরে আসুন না। বাসায় বুঝি কেউ নেই? আহ, জি না। আচ্ছা ঠিক আছে, দরজা খুলতে হবে না, আমি এখানেই আধ ঘন্টা অপেক্ষা করি। বিনু অস্বস্তি বোধ করতে লাগলো। মিসির আলি বললেন, "আহ, একটা কাজ করো, জানালা দিয়ে আমাকে একটা দেশলাই দাও। আসুন, ভেতরে আসুন।" মিসির আলি হেসে বললেন, এখন বুঝেছি আমাকে আর দুষ্টু লোক মনে হচ্ছে না।
না, একেবারেই না। নৌকায় যখন ডাকাতি হয় তখন ডাকাতরা কি করে জানো? আগুন চায়। এটা তো নৌকা না। মিসির আলি হেসে ফেললেন। মুনির যা বলেছে তাই। এ মেয়েটির আচার আচরণে খুবই স্বাভাবিক একটা ভঙ্গি আছে। ঠিক সুন্দরী তাকে বলা যাবে না, তবে চেহারা খুবই মায়াকাড়া। তার চেয়েও বড় কথা, ছবিতে এই মেয়েটি কোণে হয়ে বসে আছে। এই মেয়েটির বাঁ গালের কাটা দাগটা ছবিতে নিখুঁত এসেছে। বিনু, তুমি বসো, তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করি। আপনি আমার নাম জানলেন কিভাবে? মুনির বলেছে। মুনিরকে চেনো তো? তোমার আব্বার সঙ্গে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে চিনি। আপনি কি ওর আত্মীয়? আহ ঠিক আত্মীয় না হলেও খুব চেনা। মাঝে মধ্যে অনাত্মীয় লোকজনকেও খুব চেনা চেনা মনে হয় না? মুনিরও সেই রকম। চাচা, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। তুমিও খুবই সুন্দর করে কথা বলো। বাবার কাছে এসেছেন কি জন্যে? ঠিক তোমার বাবার কাছে আসেনি। আমি এসেছি তোমার কাছে। বিনু বিস্মিত হয়ে তাকালো। মিসির আলি একটা ছবির উল্টো পিঠ দেখিয়া বললেন, এখানে লেখা আছে আমাদের টগরমণি, বয়স 1 বছর। এই হাতের লেখাটা কি তোমার? বিনু খুবই অবাক হয়ে তাকিয়ে রইল। বলো, তোমার হাতের লেখা? জি, কিন্তু আমি এরকম কিছু কখনো লিখিনি। হ্যাঁ, তা আমি জানি। ছবিটা দেখি। না না না, ছবিটা এখন দেখাবো না, পরে এক সময় দেখাবো। আহ অন্য একটি ছবি দেখো। বিয়ের ছবি, বর কনে বসে আছে। তাদের ঘিরে আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে আছে। বর এবং কনের ছবি আমি কাগজ দিয়ে ঠেকে রাখবো। তুমি শুধু অন্যদের ছবিগুলো দেখবে এবং বলবে এদের চেনো কিনা। না, তার আগে আপনি আমাকে বলুন আপনি কে? আমি তো আমার নাম আগেই বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি পড়াই। একটা ছোট্ট গবেষণা করছি। গবেষণাটা মুনিরকে নিয়ে। ওকে নিয়ে গবেষণা করছেন, কিন্তু আমাকে এসব কেন দেখাচ্ছেন? বলবো, সেটা পরে বলবো। তুমি এখন ছবিটা একটু দেখো তো, চিনতে পারো কিনা এদের? হ্যাঁ, দুজনকে বাদ দিয়ে তো সবাইকে চিনি। এরা সবাই আমার আত্মীয়। আমার খালা, আমার ফুপু, আর এটা হচ্ছে আমার বান্ধবী লিজা। এটা আমার বড় খালার মেয়ে কনক। আহ, ইনি আমার ছোট মামা। মিসির আলি ছবিটা পকেটে রেখে দিলেন। বিনু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলতে গিয়েও বলল না সে। নিজেকে সামলে নিল। মিসির আলি বললেন, তুমি কি কিছু বলবে? না, মনে হচ্ছিল কি যেন বলতে চাচ্ছিলে। আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার বিয়ের ছবি, কিন্তু আমার বিয়ে হয়নি। আর আপনি বা এই ছবি কোথা থেকে পেলেন? মিসির আলি চুপ করে রইলেন। বিনু কড়া গলায় বলল, আপনি এখন যান, আমি দরজা বন্ধ করে দেব। মিসির আলি নিঃশব্দে উঠে এলেন। বিনু দরজার ফাঁক করে তাকিয়ে আছে। তার মুখ বিষণ্ণ, চোখে গাঢ় বিষাদের ছায়া। এই বিষাদের উৎস কি, কে জানে? এখন রাত প্রায় 1টা। আন্দাজে বলছি কারণ আমার ঘড়ি নেই। রাতের বেলা আন্দাজে সময় ঠিক করি। দিনের বেলা এই অসুবিধা হয় না। বেশিরভাগ মানুষের হাতে ঘড়ি থাকে। জিজ্ঞেস করলেই সময় জানা যায়। যে আমার এই লেখা পড়বে সে বুদ্ধিমান হলে ধরে ফেলবে যে আমি আজে বাজে কথা লিখে সময় নষ্ট করছি। আসলে তা না। কিভাবে শুরু করব তা বুঝতে পারছি না। মিসির আলি সাহেব আমাকে চমৎকার বাঁধানো খাতা দিয়েছেন। শুধু তাই না, সঙ্গে খুবই দামি একটা কলম। বল পয়েন্ট না, ফাউন্টেন পেন। কালির দোয়া তো কিনেছেন। দোয়াতটার দামই 70 টাকা। কলমটার দাম কত কে জানে। 200-300 টাকা তো হবেই। এত দামি কলম, কিন্তু লেখা ভালো না। অর্থাৎ আমি লিখে আরাম পাচ্ছি না। মিসির সাহেব বলেছেন আমি যেন রোজ লিখি, প্রতিটি খুঁটিনাটি যেন লিখি, কিছুই যেন বাদ না দেই। আর
ভ্রমণের ব্যাপারটাই যেন লিখি। ভ্রমণ বলতে তিনি অন্য জগতে যাবার ব্যাপারটা বোঝাচ্ছেন। তিনি নিজে এই ব্যাপারটা বিশ্বাস করেন কি করেন না তা আমি এখনো বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হয় বিশ্বাস করেন, আবার মাঝে মাঝে মনে হয় বিশ্বাস করেন না। পুরো ব্যাপারটায় একজন নিঃসঙ্গ যুবকের কল্পনা ধরে নিয়েছেন। আমি তাকে একটা চিঠি এবং দুটি ছবি এনে দিয়েছি। এ প্রসঙ্গে তিনি একটা কথাও বলছেন না। আমি একবার ছবিটা চাইলাম, তিনি বললেন পরে পাবো। তিনি যে চুপচাপ বসে আছেন তাও মনে হয় না। আমার ব্যাপারে তিনি খুলনা গিয়েছিলেন, এটা আমি হঠাৎ জানতে পারি। সেখান থেকে তিনি কি জানলেন আমি কিছুই জানি না। ফুলেশ্বরীর শ্বশুর বাড়িতেও নাকি তিনি গিয়েছিলেন, আমার সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন বলে মনে হয়। আমি নিজে যা জানি সবই তাকে বলেছি। এর বেশি তিনি কি জানতে চান কে জানে। লোকটির ধৈর্য অসীম, মমতাও অসীম। তার মমতার নানান বিষয়ে আমি পরিচয় পেয়েছি। কঠিন ঋণে তিনি আমাকে আবদ্ধ করেছেন। আমার পক্ষে ঋণমুক্ত হবার কোনো পথ আছে কিনা তা আমি জানি না। ঋণমুক্ত হতেও চাই না। কিছু কিছু মানুষের কাছে ঋণী হয়ে থাকতে ভালো লাগে। মিসির আলী তেমন একজন মানুষ। আবারও আজে বাজে কথা বলছি। কি করব, আমি তো আর লেখক নই যে গুছিয়ে ঘটনার পর ঘটনা সাজাবো। আমি তা পারি না। লেখক ছাড়া অন্য কেউই বোধহয় পারেন না। যাই হোক, মূল ব্যাপারটায় ফিরে আসি। আমি এখন প্রায় 100 ভাগ নিশ্চিত যে আমার পাশাপাশি দুটি জীবন চলছে। এক জীবনে আমার বাবা শৈশবে মারা গেছেন। প্রবল দুঃখ কষ্ট ভোগ করে বর্তমানে এই অবস্থায় আছি, অসহায় নিঃসঙ্গ এক মানুষ। অন্য জীবনটি চমৎকার। এই জীবনে বাবা বেঁচে আছেন। আমি বড় চাকরি করছি কিংবা ব্যবসা করছি এখনো ঠিক জানি না। বিয়ে করেছি, জীবনটা বেশ সুন্দর সুখের বলে মনে হচ্ছে। এই জীবনটাকে আমি স্বপ্ন জীবন নাম দিচ্ছি বোঝার সুবিধার্থে। স্বপ্ন জীবনটাও পৃথিবীর মধ্যেই, কারণ সেখানেও আমি আকাশে চাঁদ দেখেছি। দুটি জীবন, দুটি পাশাপাশি জীবন কিভাবে চলছে, দুটি সম্পূর্ণ ভিন্ন জগৎ, দুটি পৃথিবী, দুটি চাঁদ, সব মানুষই দুজন করে। এই সব প্রশ্নের আমি কোনো কুল কিনারা পাই না, কাজেই খুব বেশি ভাবিও না। চিন্তা ভাবনার দায়িত্ব আমি মিসির আলি সাহেবের উপর ছেড়ে দিয়েছি। আমি লক্ষ্য করেছি যে আমি এ জগৎ থেকে স্বপ্ন জগতে খুব সহজে যেতে পারি। নিয়মটা খুব সহজ। নিজেকে প্রথমে খুব ক্লান্ত করে নিতে হয়। উপবাস এবং পরিশ্রম, এই দুটো জিনিস একত্রে চালিয়ে যাবার পর চোখ বন্ধ করে স্বপ্ন জগতের কথা ভাবলেই হয়। একবার স্বপ্ন জগতে চলে যাবার পর সেই জগৎটাকে সত্যি বলে মনে হয়। বর্তমানে যে জীবনযাপন করছি তাকে মনে হয় মিথ্যা জীবন। কোনটি সত্যি কে জানে। প্রাচীনকালের মুনি ঋষিরা বলতেন জীবনটাই একটা মায়া। আসলে বোধহয় তাই। সবটাই বোধহয় মায়া। আমার এখন এসব জানতে ইচ্ছা করে না। যে কোনো একটি জীবনে আমি স্থায়ী হতে চাই। যদি এটা এক ধরনের অসুখ হয় তাহলে আমি চাই যেন অসুখটা সেরে যায়। সুস্থ ও স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে চাই। মুক্তি চাই, পরিপূর্ণ মুক্তি। আজ এর বেশি কিছু লিখতে ইচ্ছে করছে না। এখন তৈরি হব ভ্রমণের জন্য। অদ্ভুত এক ভ্রমণ, এই জীবন ছেড়ে অন্য এক জীবনে। মুনির খাতা বন্ধ করে উঠে দাঁড়ালো, বাতি নিভিয়ে সিগারেট ধরালো। মনে মনে বলল, ভ্রমণের প্রস্তুতি, যাত্রা হবে শুরু। এরকম যদি হতো ওয়ান ওয়ে জার্নি, আর কোনোদিন ফিরে আসতে পারবো না, তাহলে কেমন হতো। স্বপ্ন জীবনটি কি খুবই সুখের? মৃত্যু তো ওই জীবনেও হানা দিয়েছে। টগরের মৃত্যু হলো। বাবা মার কাছে কতই না তীব্র ছিল সেই শোক, সে এখন বুঝতে পারছে না।
কিন্তু ওই জীবনের মুনির গভীর শোক পেয়েছে, তা সে তার রক্তের মধ্যে অনুভব করে। শোক এবং শোক, চারদিকেই শোক। জাপান একটি কবিতা আছে, বলো দেখি কোথা যাই, কোথা গেলে শান্তি পাই। ভাবিলাম বনে যাব, তাপিত হিয়া জুড়াবো, সেখানেও অর্ধরাত্রে কাঁদে মৃগী কম্প গাত্রে। মুনির সিগারেট ফেলে নিজেকে তৈরি করলো। মুহূর্তেই ঘরের চেহারা পাল্টে গেল। সে দাঁড়িয়ে আছে সিঁড়ির মাথায়। তারা কোথায় যেন বেরোচ্ছে। ওই তো বিনু। আশ্চর্য, কি সুন্দর লাগছে বিনুকে, অসম্ভব সুন্দর। বিনুর চুলগুলো পিঠময় ছড়ানো। এরকম খোলা চুলে সে কোথায় যাচ্ছে? নাকি বিনু যাচ্ছে না, সে একাই যাচ্ছে? একটি কাজের লোক বড় বড় দুটি সুটকেস নিয়ে নামছে। তারা নিশ্চয়ই দূরে কোথাও যাচ্ছে। ঘরে দিনের আলো, কটা বাজছে কে জানে। মুনির হাতের ঘড়ির দিকে তাকালো। 10টা 15। ঘড়ির দেয়াল সবুজ রঙের। বাহ, ইন্টারেস্টিং তো। এটা তো স্বপ্ন। স্বপ্নে তো রং দেখবার কথা নয়। সে রং দেখছে কেন? কে যেন বলেছিল স্বপ্নে রং দেখার কথা নয়। মনে পড়ছে না, নামটা মনে পড়ছে না। ম দিয়ে শুরু। মিহির, মুনির, না 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 না, মিসির, মিসির আলী। মিসির আলী বলেছেন ভ্রমণের সময় খবরের কাগজ হাতে নেবে। খবরের কাগজ হাতে নিতে হবে কেন? কারণ মিসির আলী বলেছেন একটা খবরের কাগজ হাতে নেবে, কিছুতেই হাতছাড়া করবে না। তিনি কেন বলেন এরকম কথা? বিনু কেমন যেন বিরক্ত মুখে তাকাচ্ছে। আই টগর! মুনির চমকে উঠল। টগরকে কেন ডাকছে? টগর 4 বছর বয়সে মারা গেল না? বিনু কি ভুলে গেছে? এত বড় একটা ঘটনা কি ভোলার কথা? অবশ্যই ভোলাটা অস্বাভাবিকও নয়। এই তো, সে নিজে অনেক কিছু ভুলে যাচ্ছে। কি কি যেন নিতে বলেছিলেন তাকে মিসির আলী সাহেব, এখন আর কিচ্ছু মনে পড়ছে না। টগর, আমি কিন্তু খুব রাগ করছি, আর একবার মাত্র ডাকবো। এর মধ্যে তুমি যদি আসো ভালো কথা, না এলে তোমাকে ছাড়াই রওনা হবো। মনের অবাক হয়ে দেখলো টগর এসেছে। 8-9 বছর বয়সে চশমা পরা একটি ছেলে। টগর বলল, আমি আমি যাব না মা। বিনু বলল, খুব ভালো কথা, থাকো তাহলে তুমি। বিনু তোড়তড় করে নেমে যাচ্ছে। টগর হাসি মুখে মুনের দিকে তাকিয়ে আছে। তার মানে টগর কি বেঁচে আছে? 4 বছর বয়সে ও তাহলে মারা যায়নি? এটা এটাই বা কোন জীবন? অন্য আরেকটা? এর মানে কি? মুনিরের নিঃশ্বাস ভারী হয়ে এলো। সঙ্গে সঙ্গে ঘোর কেটে গেল। সে আছে তার পরিচিত জায়গায়। ভ্রমণ শেষ হয়েছে। মুনির বাতি জ্বালালো। খাতা খুলে লিখল, মানুষের জীবন দুটি নয়, অনেক, হয়তো বা অসংখ্য। ক্লান্তিতে খাতার উপরে মাথা রেখে সে ঘুমিয়ে পড়ল। সারা রাত সেই ঘুম ভাঙল না। কত বিচিত্র স্বপ্ন দেখলো ঘুমিয়ে ঘুমিয়ে। কখনো মনে হচ্ছে সে মেঘে মেঘে ভেসে বেড়াচ্ছে, আবার কখনো বা তলিয়ে যাচ্ছে গভীর অতলে। কি গাঢ় নীল সেই পানি, চারদিকে শব্দহীন সময়। কি অসহ্য রকমের নীরব। এই নীরবতার মধ্যেও কে যেন উঁচু গলায় ডাকছে। বিনু ডাকছে? এটা কি এটা কি বিনুর গলা? আহ, কি সুন্দর করে না সে ডাকছে। আবার সব চুপচাপ, অসহ্য নীরবতা। মনির স্বপ্নের মধ্যেই কাঁদছে। চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আমাকে মুক্তি দাও। কিন্তু তার চিৎকারের কোনো শব্দ হচ্ছে না। কি অদ্ভুত এক অবস্থা। তার ঘুম ভাঙলো ভোরবেলা। প্রথম খানিকক্ষণ সে বুঝতেই পারলো না সে কোথায় আছে, কোন জগতে। সে ঠিক করলো আজ অফিসে যাবে না। সারাদিন রাস্তায় রাস্তায় হাঁটবে। দুপুরবেলার দিকে যাবে মিসির আলীর কাছে। এমনি খানিকক্ষণ গল্প করবে।
দুপুরবেলা বা দিনের আলোয় তার কাছে কখনো যাওয়া হয়নি। দিনের আলোয় লোকটিকে দেখতে কেমন দেখায় কে জানে। তবে দুপুরবেলা ওকে হয়তো পাওয়া যাবে না, ক্লাসে থাকবেন কিংবা লাইব্রেরিতে থাকবেন। মিসির আলি ঘরেই ছিলেন। অবাক হয়ে বললেন, অসময়ে তুমি? ব্যাপার কি বলো তো? অফিসে যাওনি? জি না। আপনি ইউনিভার্সিটিতে যাননি? না না, আজ তো বৃহস্পতিবার। বৃহস্পতিবারে ইউনিভার্সিটি বন্ধ থাকে। কি করছেন স্যার? রান্না করছি। রোজ রোজ হোটেলে খাওয়া ভালো লাগে না। কি রান্না করছেন? নতুন ধরনের রান্না, আমি তার আবিষ্কারক। নাম হচ্ছে মিসের মিক্সচার। চাল, ডাল এবং আলু একসঙ্গে মিশিয়ে 2 চামচ ভিনেগার, 1 চামচ সয়া সস, একটুখানি লবণ এবং 2টো কাঁচা লঙ্কা, সেই সাথে আধা চামচ সরিষা বাটা দিয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে যাবার পর 1 চামচ বাটার অয়েল দিয়ে দম দিতে হবে। অপূর্ব একটি জিনিস হয় খেতে। ও তুমি একটু খেয়ে দেখো। জিনিস যেটা নামলো তার চেহারা দেখলে খেতে ইচ্ছা করবে না, কিন্তু সত্যি স্বাদ চমৎকার। মুনির অবাক হয়ে গেল। কে, কেমন লাগছে মনি সাহেব? জি স্যার, খুবই ভালো, খুব সুস্বাদু। আরো কিছু বিশেষণ দিয়ে বলো। শুধু ভালো, এর বেশি কিছু না? জি স্যার, অনেক চমৎকার। আমি বলতে পারছি না কিভাবে বলবো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন বলো, তুমি যে ভ্রমণে যাচ্ছ সেখানে কখনো খাওয়া দাওয়া করেছো? মানে চট করে বলতে হবে না, একটু ভেবে বলো। স্যার, পানি খেয়েছি। না না, পানিতে হবে না। স্বাদ আছে এমন কিছু। স্যার, মনে পড়ছে না যে। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবে। কেন? স্বপ্নে আমরা প্রায়ই প্রচুর খাওয়া দাওয়া করি, তাতে কিন্তু কোনো স্বাদ থাকে না। আপনি এখনো স্বপ্ন ভাবছেন? হ্যাঁ, ভাবছি। তবে তুচ্ছ স্বপ্ন ভাবছি না। সব স্বপ্নই তো তুচ্ছ। না, তা না। তাছাড়া স্বপ্নকে তুচ্ছ করাও খুব মুশকিল। ফ্রয়েড সাহেব ইন্টারপ্রিটেশন অফ ড্রিম লিখে স্বপ্নের মহিমাকে খর্ব করেছেন, কিন্তু তার শিষ্য জাং পরবর্তী সময়ে ভিন্ন কথা বলেছেন। কি বলেছেন স্যার? আহ, ওইসব থিওরি তোমার ভালো লাগবে না। তার চেয়ে বরং তোমার কথা শুনি। যা যা করতে বলেছিলাম করেছো তো? মানে সবকিছু লিখছো তো? সব খুঁটিয়ে খুঁটিয়ে লিখবে, কোনো কিছু বাদ দেবে না। কি হবে স্যার এসব দিয়ে? হয়তো কিছু হবে না, তাতে কি? কই আমার সিগারেট এনেছো? মুনির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। মিসির আলি সাহেব হেসে ফেললেন। বিনু বলল, বাবা তুমি তো ওই ভদ্রলোককে আর আনলে না। নিজাম সাহেব বললেন, তুই কি মনিরের কথা বলছিস? হ্যাঁ, তার সঙ্গে তোমার দেখা হয় না? আহা, হবে না কেন, রোজই তো হচ্ছে। আচ্ছা, একবার তাকে নিয়ে আসতে পারবে? কেন? একটা দরকার আছে বাবা। কি দরকার? আছে একটা দরকার। তুমি অবশ্যই তাকে আর সঙ্গে করে আনবে। আচ্ছা, ওকে কি রাতে খেতে বলবো? হ্যাঁ বাবা, বলতে পারো। বিনুর ভাবভঙ্গি নিজাম সাহেব ঠিক বুঝতে পারলেন না। কদিন আগেই সে একটা অদ্ভুত কাণ্ড করেছে। রাতে ঘুমোতে যাবার আগে বিনু তার ঘরে এলো, মশারি গুজে দিল, বাতাস যাতে ঢুকতে না পারে সেজন্য জানালার পর্দা উঠিয়ে দিল। নিজাম সাহেব বললেন, কিরে, কিছু বলবি? না বাবা, কিছু বলবো না। তোকে দেখে মনে হচ্ছে তুই কিছু বলতে চাস। না না, আমি চাই না। তুমি যদি কিছু বলতে চাও বলো, আমি শুনবো। আমি আবার কি বলবো? ঘুমে আমার চোখ জোরে আসছে। তাহলে বাবা ঘুমাও, বাতি নিভিয়ে দেই। দে। বিনু বাতি নিভিয়ে দিল। ঘর অন্ধকার হয়ে যেতে সে মৃদুস্বরে বলল, আমার যে বিয়ে তুমি ঠিক করেছ, ওতে আমার মত নেই। বিয়েটা ভেঙে দাও। কি বললি? কি বললি বিনু? বিনু উত্তর দেবার জন্য দাঁড়ালো না। ঘর ছেড়ে নিজের ঘরে চলে এলো।
নিজাম সাহেব পেছনে পেছনে উঠে এলেন। বিনু ততক্ষণে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে। তিনি বেশ কবার ডাকলেন, বিনু সাড়া দিল না। ভোরবেলায় তিনি বিনুকে খুব স্বাভাবিক দেখলেন, যেন কিছুই হয়নি, আগের মতো হাসি খুশি। নিজাম সাহেবের বুক থেকে পাথর নেমে গেল। তার মনে হলো বিনু যা করেছে তা সাময়িক অস্থিরতার কারণে। অস্থিরতা কেটে গেছে। বিয়ের কথাবার্তা অনেক দূরে গিয়ে গেছে। বরপক্ষীয় লোকজন বিয়ের কার্ড ছাপাতে দিয়েছে। এ সময় নতুন কোনো ঝামেলা সৃষ্টি না হলেই ভালো। বিনু তেমন মেয়ে নয়, অবুঝের মতো কিছু করবে বলে মনে হয় না। তবু নিজাম সাহেবের ভয় কাটে না। চমৎকার ছেলে পাওয়া গেছে, ডাক্তার, স্বভাব চরিত্র ভালো, নম্র ভদ্র ছেলে। এই বিয়ে ভেঙে গেলে এরকম আরেকটি ছেলে পাওয়া বড় মুশকিল। সন্ধেবেলা নিজাম সাহেব একা একা ফিরলেন। বিনু কিছু বলল না। নিজাম সাহেব জামা খুলতে খুলতে নিচ থেকে বললেন, মুনির আজ আসে নাই রে মা, দেখি আগামীকাল যদি আসে নিয়ে আসব। বিনু চুপ করে রইল। রাতে খেতে বসে নিজাম সাহেব দেখলেন অনেক আয়োজন। তিনি শুধু মাছ কিনে দিয়ে গিয়েছিলেন, এখানে দেখা যাচ্ছে মুরগিও আছে। বিনু, মুরগি কোথা থেকে পেলি রে? আকবরের মাকে দিয়ে আনিয়েছি বাবা। ও এসেছে নাকি? হুম। যাক, ভালোই হয়েছে, এখন আর তোকে আর একা একা থাকতে হবে না। হুম, ভালোই। হ্যাঁ বাবা, ভালোই হয়েছে। অবশ্যই আর কয়েকটা দিন তোর খালারাও চলে আসবে। বিয়ে শাদির ব্যাপার, ওদেরই তো এখন দায়িত্ব। কথাটা বলে নিজাম সাহেব আর চোখে তাকালেন। মেয়ের প্রতিক্রিয়া লক্ষ্য করলেন। তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। তুইও বসে জানা, একসঙ্গে খাই। আমার খিদে নেই বাবা, তুমি খাও। খিদে নেই কেন? শরীর খারাপ নাকি? না, শরীর ঠিকই আছে। রাতে বিনু বাবার মশারি খাটাতে এসে শান্ত গলায় বলল, কাল যদি ভদ্রলোক আসেন তাহলে তাকে মনে করে নিয়ে এসো। নিজাম সাহেব বিস্ময় গোপন করলেন। আহ, কোনো দরকার আছে? না বাবা, এমনি। আচ্ছা, ঠিক আছে, বলবো আমি। পরদিনও মুনির অফিসে এলো না। নিজাম সাহেব একা একা ফিরলেন। বিনু বলল, উনি আজও অফিসে আসেননি তাই না? হুম, আসে নাই আজকেও। ওর ঠিকানা জানা আছে? না। বিনু আর কিছু বলল না। নিজাম সাহেব রাতে খেতে বসলেন। আজও অনেক আয়োজন। খাবার শেষে পায়েসও আছে। তিনি অস্বস্তি বোধ করতে লাগলেন। ছেলেটাকে এ বাড়িতে আনা বোধহয় ঠিক হয়নি, ভুল হয়েছে। ভুলটা কোথায় তা তিনি ধরতে পারছেন না। বিনু, বলো বাবা। আমাদেরও তো কার্ড টার্ড ছাপাতে হবে। ছাপাতে হলে ছাপাও। না মানে, ওই দিন তুই হঠাৎ বললি, মানে ওই বিয়ের ব্যাপারটা আসলে। পায়েস নাও বাবা, পায়েসটা ভালো হবার কথা। খাওয়া বেশি হয়ে গেছে রে মা, রোজ এরকম খাওয়া হলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। না বাবা, তোমার কিচ্ছু হবে না, নিশ্চিন্তে খাও। নিজাম সাহেবের বুক থেকে পাথর নেমে গেল। তিনি তার পুরনো পরিচিত মেয়েকে খুঁজে পেলেন। এই লক্ষ্মী মেয়ে সারা জীবন কাউকে যন্ত্রণা দেয়নি, এখনো দেবে না। রাতে মশারি গুছতে এসে বিনু চেয়ার টেনে পাশে বসল। নিজাম সাহেব নিদারুণ আতঙ্ক বোধ করলেন। একবার ভাবলেন ঘুমিয়ে পড়েছেন এমন ভাব করবেন, ডাকলে সাড়া দেবেন না। বাবা। কি মা, বল। আগামীকাল তুমি যে করে হোক ভদ্রলোকের ঠিকানা বের করবে। আহ, কেন? আমি মিসরাই নামে একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলতে চাই। সে আবার কে? তুমি চিনবে না বাবা, উনি একবার এ বাড়িতে এসেছিলেন। মুনির সাহেবকে চেনেন? আব, তুই কি বলছিস আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না বাবা। উনি একটা অদ্ভুত ছবি নিয়ে এসেছিলেন।
মনে হয় আমার বিয়ের ছবি। কি কি আবল তাবল বকছিস? তোর বিয়ের ছবি মানে? তোর বা বিয়েটাই হলো কবে? নিজাম সাহেব উত্তেজনায় মশারি থেকে বেরিয়ে এলেন। তার ব্রু কঞ্চিত, কপালের চামড়ার গভীর ভাঁজ। আহ ব্যাপারটা কি আমাকে গুছিয়ে বলতো? আমি জানলে তো গুছিয়ে বলবো বাবা। আমাকে জানতে হবে না? আমার মনে হয় উনি জানেন। আহ কি বারবার উনি উনি করছিস? উনিটা কে? মিসির আলী সাহেব। কি মুশকিল, মিসির আলীটা কে? একবার তো বলেছি বাবা, উনি মনির সাহেবের বন্ধু। সে রাতে নিজাম সাহেবের ভালো ঘুম হলো না। বারবার জেগে উঠলেন। শেষ রাতের দিকে ভয়াবহ দুঃস্বপ্ন দেখলেন। যেন প্রকাণ্ড একটা মাকড়সার পেটের সঙ্গে তিনি সেটে রয়েছেন। মাকড়সাটা তাকে পেটে নিয়ে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। ওই মাকড়সার পেছনে পেছনে আরো কয়েকটা মাকড়সা তার দখল নেবার চেষ্টা করছে। বড় মাকড়টার সঙ্গে পারছে না। মাকড়সাটার গা থেকে পিচ্ছিল কি যেন একটা পদার্থ বের হচ্ছে। তার গা মাখামাখি হয়ে যাচ্ছে। তিনি ঘুমের মধ্যে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! দরজায় খুব আলতো করে কে যেন হাত রাখল। মিসির আলী কেরোসিনের চুলায় চা বসিয়েছেন। সেখান থেকে বললেন, কে? কোনো জবাব পাওয়া গেল না। কেউ দরজায় কড়াও নাড়ছে না। মিসির আলী উঠে এলেন। দরজার ওপাশে কেউ একজন আছে। কড়া না নাড়লেও তা বোঝা যাচ্ছে। মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় খুব দুর্বল নয়, অনেক কিছুই সে ধরতে পারে। হয়তো কোনো ভিখারি কড়া নাড়তে সংকোচ বোধ করছে, কিংবা এমন কেউ যে ঠিকানা গুলিয়ে ফেলেছে। মিসির আলী দরজা খুলে চমকে উঠলেন। নীলু দাঁড়িয়ে আছে। হালকা বেগুনি রঙের শাড়ি, কাঁধে চামড়ার ব্যাগ। বোধহয় অনেকক্ষণ ধরে সে নানান জায়গায় ঘুরেছে। তার শান্ত মুখে প্রশান্তির ছায়া। কেমন আছো নীলু? ভালো। ভেতরে আসবো? আহা, কি আশ্চর্য! কেন আসবে না? না, আমি ভেবেছিলাম আপনি আমাকে ঘরেই ঢুকতে দেবেন না। এরকম মনে করার কোনো কারণ আছে? হ্যাঁ, আছে। আপনি আমার হাত থেকে বাঁচার জন্য ঠিকানা বদল করেছেন। ইউনিভার্সিটিতেও যান না। ইউনিভার্সিটিতে যাই না কারণ আমি 1 বছরের ছুটি নিয়েছি। এসো, ভেতরে বসো। নীলু ভেতরে এসে দাঁড়ালো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। নিচু গলায় বলল, আর কেউ নেই? বাহ, আর কে থাকবে? তুমি কি ভেবেছিলে বিয়ে করে সংসার পেতে বসেছি? না, তা ভাবিনি। আপনি গৃহী মানুষ নন। তাহলে আমি কি সন্ন্যাসী? না, তাও না। নীলু, আরাম করে বসো, আমি চা বানাচ্ছি। চা শেষ করে তোমার সঙ্গে কথা বলবো। চাটা আমি বানিয়ে দেই? উম, ঠিক আছে, দাও। সব হাতের কাছে আছে, হাত বাড়ালেই পাবে। নীলু শীতল গলায় বলল, হাতের কাছে থাকলে হাত বাড়ালে সবকিছু পাওয়া যায় না। মিসির আলী এই মেয়েটির সঙ্গে কথা বলার সময় কথার পিঠে কথা গুছিয়ে বলতে পারেন না। কিছুতেই সহজ হতে পারেন না, অথচ তার সঙ্গে সম্পর্কটা সবচেয়ে সহজ হওয়া উচিত ছিল। নীলু চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বলল, আপনি আমাকে কিছু না বলে বাড়িটা বদলালেন কেন? নানান ঝামেলায় থাকি, বলা হয়ে ওঠেনি। বাজে কথা বলবেন না। আপনি ইচ্ছে করে এটা করেছেন, এবং কেন করেছেন তাও আমি জানি। কেন করেছি বলো তো? লোক লজ্জার ভয়। আমার মতো একটা অল্প বয়সী মেয়ে আপনার মতো আধবুড়োর পেছনে সারাদিন ঘুরঘুর করে, এটা আপনার ভালো লাগেনি। সারাক্ষণ ভেবেছেন লোকে না জানি কি বলছে। লোকে কি বলছে না বলছে তা নিয়ে আমি কখনোই মাথা ঘামাই না। তাও অবশ্য ঠিক, আপনি মাথা ঘামান বড় বড় বিষয় নিয়ে। মিসির আলী আলোচনার মোড় ঘোরাবার জন্য বললেন, শোনো,
ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে চিন্তা করছি, বুঝতে নিল। একটা মানুষের অনেকগুলো জীবন থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। নীলু বলল, এসব শুনতে আমার ভালো লাগছে না। আহ, ভালো না লাগলেও শোনো, এই যে তুমি এসেছো আমার কাছে, এটা ঘটেছে এই জীবনে। অন্য জীবনে মনে করো আমি গিয়েছি হয়তো তোমার কাছে, সেই জীবনে আমি হয়তো তোমার পেছন পেছন ঘুরছি আর তুমি পালিয়ে বেড়াচ্ছ। আপনি কি পালিয়ে বেড়াচ্ছেন? আহ, নীলু, আমি আমার কথা বলছি। নীলু থমথমে গলায় বলল, আপনার ঠিকানা বের করার জন্য আমি কি যে কষ্ট করেছি তা যদি আপনি জানতেন। জানলে কি হতো? না, কি আর হতো? কিছুই হতো না। নীলুর চোখ ছলছল করছে। মিসির আলি ভয় করছেন হয়তো কেঁদে ফেলবে। তবে এই মেয়েটি শক্ত মেয়ে, সহজে কাঁদবে না, নিজেকে সামলে নেবে। হুম, তাই হচ্ছে। নীলু নিজেকে সামলে নিচ্ছে। সে সহজ গলায় বলল, চায়ে চিনি হয়েছে তো? মিসির আলি হাসলেন। কি সুন্দর লাগছে মেয়েটিকে। বিনু অবাক হয়ে বলল, আপনি? মুনির অপ্রস্তুত ভঙ্গিতে হাসল, নিচু গলায় বলল, স্যার কি বাসায় নেই? বাসায় থাকবেন কেন? এখন তো ওর অফিসে থাকবার কথা, তাই না? আম, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আপনি অফিসে যাননি? না। আচ্ছা, আমি তাহলে যাই। বসতে চাইলে বসুন। মুনির বারান্দার চেয়ারে বসে পড়ে রুমাল বের করে কপালের ঘাম মুছল। টানা টানা গলায় বলল, পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম চা খাবেন না লেবু দিয়ে শরবত বানিয়ে দেব? আপনি খুব ক্লান্ত, সেজন্য বলছি। না না, কিছু লাগবে না। বিনু ভেতরে চলে গেল, আবার ফিরে এলো লেবুর শরবতের গ্লাস হাতে নিয়ে। আমাদের ফ্রিজ নেই তো, এই জন্য ঠান্ডা হবে না, গরম শরবত। মুনির হেসে ফেলল। বিনু বলল, আমার মনে হয় আপনি আমাকে কিছু বলতে এসেছেন, বলে ফেলুন। না, মানে এমনি এসেছি। আপনি এমনি আসেননি। কি বলতে চান বলুন, আমি রাগ করব না। মুনির ক্ষীণ স্বরে বলল, আমি আপনাকে চিনি। তা তো চিনবেনই, না চেনার তো কোনো উপায় নেই। আগে একদিন এসেছিলেন, আমার বাবাকে আপনি ভালো করে চেনেন, আর আমাকে চিনবেন না? তার চেয়েও ভালোভাবে চিনি। তাই নাকি? আহ, জি। কিভাবে বলুন তো? আপনি যখন খুব ছোট তখন কি কি করতেন আমি সব বলতে পারবো। বেশ, বেশ তো, দু একটা বলুন আমি শুনি। আমি মিনার কথা জানি। মিনা আপনার খুব ভালো বন্ধু ছিল না? কে বলেছে আপনাকে মিনার কথা? মুনির চুপ করে রইল। বলুন, কে মিনার কথা বলেছে আপনাকে? মুনির একবার ভাবলো বলে ফেলবে যে, বিনু, আমি সবকিছু তোমার কাছ থেকে শুনেছি। একসময় তুমি আমাকে বলেছ, বিয়ের পর রাত জেগে তুমি কতই না গল্প করতে। কিন্তু এই মেয়েটিকে এসব বলা অর্থহীন, সে কিছুই বুঝবে না। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? মুনির নিচু স্বরে বলল, আচ্ছা, সত্যি করে বলুন তো, আমাকে দেখে কি আপনার খুব চেনা চেনা মনে হয়নি? না, চেনা চেনা মনে হবে কেন? চেনা মনে হবার কি কোনো কারণ আছে? জি না। আচ্ছা, আমি উঠি। মুনির উঠে দাঁড়ালো। বিনু বলল, শুনুন, আপনি আর এরকম একা একা এই বাড়িতে আসবেন না। জি, আচ্ছা। যদি কখনো আসতে চান বাবাকে সঙ্গে নিয়ে আসবেন। ভয় নেই, আমি আর আসবো না। আপনি আপনার এক বন্ধুকে পাঠিয়েছিলেন আমার কাছে। এসব করবেন না। বাবা আপনাকে অত্যন্ত স্নেহ করেন। আপনার কাণ্ড কারখানা শুনলে বাবা খুব মনে কষ্ট পাবেন। আমি নিজে বাবাকে এসব কথা কখনোই বলবো না, আর আপনিও বলবেন না। মনির হেসে ফেলল। হঠাৎ তার হাসি এসে গেল, কারণ বিনুর ভঙ্গিটা তার খুব চেনা। রাগে রাগে কথায় অনেকক্ষণ কথা বলার পর হঠাৎ তার রাগ পড়ে যায়, চোখে পানি এসে যায়।
এখনো বিনুর চোখে পানি আসছে। আসতেই হবে। এই মুনির সাহেব, আপনি হাসছেন কেন? হাসছি কারণ কিছুক্ষণের মধ্যেই আমাকে এত সব কঠিন কথা বলার জন্যে আপনার খুব কষ্ট হবে। আপনি কাঁদতে শুরু করবেন। আপনি আপনি বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। আর কখনো আসবেন না। মুনির বের হয়ে এলো। বিনু সত্যি সত্যি কাঁদতে বসলো। তার খুব খারাপ লাগছে। মিসির আলি একটি থিওরি দাঁড় করিয়েছেন। তিনি গত কয়েকদিন ধরে চেষ্টা করছেন তার সেই থিওরি গুছিয়ে ফেলতে। পারছেন না। লিখতে যাবে আর সব কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। মনে মনে যা ভাবছেন তা লিখতে পারছেন না। সারা দুপুর বসে তিনি তার থিওরির পয়েন্টগুলো লিখলেন। সেগুলো কেটে ফেলে আবার লিখলেন। সন্ধ্যাবেলা সব কাগজপত্র ফেলে দিয়ে নতুন খাতা কিনে আনলেন। তিনি লক্ষ্য করেছেন খাতা কলম বদলে ফেললে মাঝে মাঝে তরতর করে লেখা এগোয়। তাই হলো। রাতের বেলা বেশ কয়েকটা পৃষ্ঠা তিনি লিখে ফেললেন। রচনার নাম দিলেন এক জীবন অবলিক বহু জীবন। একটি মানুষের কি কয়েকটি জীবন থাকে? তাই তো মনে হয়। একজন শিশু জন্মায়, বড় হয়, মৃত্যু হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনকাল একটি ধারায় প্রবাহিত হয়। সে ধারায় সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, নানান ঘটনা থাকে। এখন প্রশ্ন হচ্ছে, জীবনের ধারা একটি না হয়ে কি অনেকগুলো হতে পারে না? ব্যাপারটা ব্যাখ্যা করি। মনে করি মুনি নামের একটি ছেলে বড় হচ্ছে। শৈশবে তার পিতৃবিয়োগ হলো। সেই মুহূর্ত থেকে যদি তার জীবন দুটো ভাগে ভাগ হয়, তাহলে কেমন হয়? একটি ভাগে ছেলেটির পিতৃবিয়োগ হলো, অন্য ভাগে হলো না। বাবা বেঁচে রইলেন। দুটি জীবনই সমানে প্রবাহিত হতে লাগলো। তবু এক জীবনের সঙ্গে অন্য জীবনের কোনো যোগ রইল না, কারণ এই দুটি জগতের মাত্রা ভিন্ন। এই ভিন্ন মাত্রায় দুটি জীবন প্রবাহিত হচ্ছে। এক জীবনে ছেলেটি সুখী, অন্য জীবনে নয়। এখন এই দুটি জীবনের ব্যাপারটাকে আরো বিস্তৃত করা যাক। ধরা যাক জীবন দুটি নয়, অসংখ্য, সীমাহীন। প্রকৃতি একটি মানুষের জীবনে যতগুলো ভেরিয়েশন হওয়া সম্ভব সবগুলোই পরীক্ষা করে দেখেছে। সবই সে চালু করেছে। অসীম ব্যাপারটা এমনই যে এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্যই অসীম সংখ্যক জীবনধারা চালু করতে পারে। কারণ অসীম সংখ্যাটির এমনই মহত্ব যে সে অসীম সংখ্যক অসীমকেও ধারণ করতে পারে। বিখ্যাত গণিতজ্ঞ ডেভিড হিলবার্ট অসীমের চমৎকার বর্ণনা করেছেন তার হিলবার্ট হোটেলের সমস্যায়। এই হোটেলটির সবচেয়ে বড় গুণ হচ্ছে, হোটেলের প্রতিটি কক্ষ অতিথি দিয়ে পূর্ণ হবার পরও যত খুশি অতিথিকে ঢোকানো যায়। এর জন্য পুরনো অতিথিদের কোনো অসুবিধা হয় না। কারো কক্ষে দুজন অতিথি ঢোকানোর প্রয়োজন হয় না। এটা সম্ভব হয় অসীম সংখ্যাটির অদ্ভুত গুণাবলীর জন্য। মানুষ তার প্রচুর জ্ঞান সত্ত্বেও অসীমকে ব্যাখ্যা করতে পারছে না। সবচেয়ে সহজ ব্যাখ্যাটি হচ্ছে, অসীম হচ্ছে বিরাট বই, যার শুরুর পাতা এবং শেষের পাতা বলে কিছুই নেই। এখন কথা হচ্ছে, প্রকৃতি কেন একটি মানুষের জন্য অসংখ্য জীবনের ব্যবস্থা করবে? এতে প্রকৃতির স্বার্থই বা কি? প্রকৃতির একটি স্বার্থের কথা আমরা কল্পনা করতে পারি। সেটি হচ্ছে কৌতূহলের সঙ্গে সে একটি পরীক্ষা চালাচ্ছে। তার চোখের সামনে মানব জীবনের, সেই সঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ডের অসংখ্য ভেরিয়েশন। প্রতিটি চলছে স্বাধীনভাবে, একটির সঙ্গে অন্যটির কোনো যোগ নেই, কারণ প্রতিটি প্রবাহিত হচ্ছে ভিন্ন ভিন্ন মাত্রায়। প্রকৃতি না বলে ঈশ্বর শব্দটি ব্যবহার করলে ব্যাপারটা আরো সহজ হয়। ঈশ্বর নামের কোনো মহাশক্তিধর, যিনি অসীমকে ধারণ করতে পারেন, কারণ তিনি নিজেই অসীম, সেই তিনি অসীম নিয়ে খেলছেন। কাজে আমরা দেখছি মুনির নামের ছেলেটির অসংখ্য জীবন।
এক জীবনে সে বিনুকে বিয়ে করে, অন্য জীবনে বিনুকে বিয়ে করতে পারে না। এক জীবনে তার এবং বিনুর একটি ছেলে হয়, ছেলেটি 4 বছর বয়সে মারা যায়। অন্য জীবনে ছেলেটি বেঁচে থাকে। কত বিচিত্র রকমের পরিবর্তন, এবং প্রতিটি পরিবর্তনকে প্রকৃতি গভীর আগ্রহে এবং গভীর মমতায় দেখছে। প্রকৃতির নিয়ম কঠিন এবং ব্যতিক্রম, তবু মাঝে মাঝে হয়তো কিছু একটা হয়, সামান্য এদিক ওদিক হয়। জীবনের এক ধারায় মানুষ প্রকৃতির কোনো এক বিচিত্র কারণে অন্য ধারায় এসে হকচকিয়ে যায়। এরকম ঘটনা অতীতে ঘটেছে। এই মুহূর্তে আমি একটি উদাহরণ দিতে পারি, খুঁজলে নিশ্চয়ই আরো প্রচুর উদাহরণ পাওয়া যাবে। উদাহরণটি আমেরিকার আরিজোনা শহরে 1824 সালের ঘটনা। ঘটনাটি স্থানীয় মেথডিস্ট চার্চের নথিভুক্ত। বেশ কিছু অনুসন্ধানী দল ঘটনাটি বিশ্লেষণ করার চেষ্টা করেছে অতীতে। এই ঘটনা বিশ্বে সংঘটিত অদ্ভুত ঘটনাগুলোর একটি বলে মনে করা হয়। ডেভিড ল্যাংম্যান আরিজোনা শহরে একজন সাধারণ ছুতোর মিস্ত্রি। ছুতোরের কাজ করে জীবন ধারণ করেন। সরল সাদাসিধে মানুষ, তবে অতিরিক্ত মদ্যপানের বদ অভ্যাস ছিল। মাঝে মাঝে পুরো মাতাল হয়ে ঘরে ফিরতেন, স্ত্রী এবং পুত্রকন্যাদের উপর অত্যাচার করতেন। নেশা কেটে গেলে আবারও ভালো মানুষ। ভদ্রলোক 40 বছর বয়সে মারা যান। যথারীতি তাকে কফিনে ঢুকিয়ে গোড় দেওয়া হয়। এর প্রায় 4 বছর পরের ঘটনা। এক রাতে প্রবল তুষারপাত হচ্ছে, রাস্তায় হাঁটু উঁচু বরফ। দেখা গেল এই বরফ ভেঙে ক্লান্ত পরিশ্রান্ত ডেভিড ল্যাংম্যান আসছে। প্রথমে সবাই ভাবলো চোখের ভুল, পরে দেখা গেল না, চোখের ভুল নয়, আসলেই ডেভিড ল্যাংম্যান। সে মানুষ, সেই আচার আচরণ। বাহাতের একটি আঙুল নেই, কপালে গভীর ক্ষতচিহ্ন, তার চোখের দৃষ্টিতে দিশেহারা ভাব। লোকজন তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? তিনি বললেন, আমি ডেভিড ল্যাংম্যান। তুমি কোথা থেকে এসেছো? আসবো আবার কোথা থেকে, আমি তো এখানেই ছিলাম, আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না। আহ, তোমার ছেলে মেয়েদের নাম কি? তিনি তার নিজের ছেলে মেয়েদের নাম বললেন। কাউন্টি শেরিফ তাকে গ্রেফতার করে হাজতখানায় রেখে দিল। খবর পেয়ে ডেভিড ল্যাংম্যানের স্ত্রী দেখতে এলো। বিস্ময়ে তার বাকরোধ হলো। ডেভিড ল্যাংম্যান বললেন, আমার কি হয়েছে বলো তো? সব কেমন অচেনা লাগছে, আর এরা আমাকে হাজতে আটকে রেখেছে কেন? তুমি তুমি মারা যাওনি? আহা, আমি মারা যাব কেন? এসব কি বলছো? তুমি তো মারা গেছো, চার্চিয়ার্ডে তোমাকে গোর দেওয়া হয়েছে। ডেভিড ল্যাংম্যানের স্ত্রী চিৎকার করে কাঁদতে লাগলো। ডেভিড ল্যাংম্যানকে তার স্ত্রী পুত্ররা কেউ গ্রহণ করল না। শহরের সবাই তাকে বর্জন করল। তিনি একা একা থাকতেন, রাতে চার্চে ঘুমাতেন। শেষের দিকে তার মাথারও গন্ডগোল হয়। সারাক্ষণ বিড়বিড় করতেন, আমার 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 কি হয়েছে, আমার আমার কি হয়েছে। তার এই কষ্টের জীবন দীর্ঘস্থায়ী হয়নি। 2 বছর পর তার মৃত্যু হয়। মৃত্যুর পর ডেভিড ল্যাংম্যান নামেই তার কবর হয়। ঘটনাটি অবিশ্বাস্য, কোন রকম ব্যাখ্যা এর জন্য দেয়া যায় না। এ জাতীয় অবিশ্বাস্য ঘটনার নজির প্রাচীন উপকথায় প্রচুর আছে। উত্তর ভারতের উপত্যকার মহারাজা উর্নির কথা আছে, যাকে বলা হয়েছে দানসাগর। মহারাজা উর্নি শিকার করতে গিয়ে গন্ডারের শিঙের আঘাতে নিহত হন। রাজকীয় মর্যাদায় তার দাহ সম্পন্ন করার পরপরই তিনি আবার বন থেকে ফিরে আসেন এবং রাজ্য পরিচালনা করতে থাকেন। তবে তার চরিত্রের বিরাট পরিবর্তন হয়। তিনি ধর্মকর্ম ধ্যান জ্ঞানে ব্যস্ত হয়ে পড়েন। তার রাজভাণ্ডার দেখতে দেখতে শূন্য হয়ে যায়।
এই জাতীয় রহস্যকে পাশ কাটিয়ে যাবার প্রবণতা আমাদের মধ্যে আছে। আমরা ভান করি যে এসব কখনো ঘটেনি। তা না করে এই ধরনের ঘটনাগুলো নিয়ে ব্যাপক বিচার বিশ্লেষণ হওয়া প্রয়োজন, যাতে প্রকৃতির বিপুল রহস্যের কিছু জট আমরা খোলার চেষ্টা করতে পারি। মিসির আলী এই লেখাটি পড়তে দিলেন তার বন্ধু দেওয়ান সাহেবকে। দেওয়ান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক, পুরোপুরি একাডেমিক মানুষ। পদার্থবিদ্যার সূত্রের মধ্যে যা পড়ে না তা তিনি চোখ বন্ধ করে ঝুড়িতে ফেলে দেন। দেওয়ান সাহেব মিসির আলী লেখা পড়ে গম্ভীর মুখে বললেন, আহ, তুমি বদ্ধ উন্মাদ মিসির আলী। তাই তোমার ধারণা? ধারণা অন্যরকম ছিল, লেখা পড়ে ধারণা পাল্টেছে। তুমি এক কাজ করো, ভালো একজন ডাক্তারকে বলো তোমার চিকিৎসা করাতে। আমার এই লেখাটাকে তোমার পাগলের প্রলাপ বলে মনে হচ্ছে? হুম। পদার্থবিদ্যার একটি সূত্র হচ্ছে, একই সময়ে একই স্থানে দুটো বস্তু থাকবে না, কারণ বস্তু স্থান দখল করে। আর তুমি অসীম বস্তু নিয়ে এসেছো, সবাইকে ঠেসে ধরছো এক জায়গায়। প্রফেসর, মাত্রা কিন্তু ভিন্ন। এক এক জীবন এক এক ডাইমেনশনে প্রবাহিত। আহ, মূর্খরা যখন পদার্থবিদ্যা নিয়ে কিছু জানে না তখন এইরকম পাগলামে কথা বলে। আর তুমি ডাইমেনশনের কি জানো? হুম, খুবই কম জানি। এতটুকু জানি যে বস্তুর তিনটি মাত্রা আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। সময়কে একটি মাত্রা ধরা হলে হয় চারটি। এছাড়াও মাত্রা তিনের বেশি হয়। যেমন একটি বস্তুর কথা ধরা যাক, যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান, একটি পারফেক্ট কিউব। এর মাত্রা হচ্ছে 3। তবে চতুর্মাত্রিক কিউবও আছে, যার নাম খুব সম্ভব ট্রসারেক্ট। চতুর্থ মাত্রিক কিউব আমরা আঁকতে পারি না, তবে তার প্রজেকশন বা ছায়ার মডেল তৈরি করা হয়েছে। মন্দ না, কিছু কিছু তো জানোই বলে মনে হচ্ছে মিসির আলী। মিসির আলী বিরক্ত হয়ে বললেন, তোমরা বিজ্ঞানীরা একটা সুপেরিয়রিটি কমপ্লেক্সে ভোগো সবসময়। সবসময় মনে করো তোমরা ছাড়া অন্য কেউ বিজ্ঞান নিয়ে কথা বলতে পারবে না। আহা, রেগে যাচ্ছ কেন? রাখছি না, বিরক্ত হচ্ছি। তোমাদের বিজ্ঞানে অসংখ্য গোঁজামিল, তোমরা তা ভালো করে জানো, অথচ ভান করো এটা একটা নিখুঁত জিনিস। গোঁজামিল কোথায় তুমি দেখলে মিসির আলী? থার্ড ডিনামিক্সের প্রথম সূত্রেই তোমরা বলো শক্তি শূন্য থেকে সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না। আবার সেই তোমরাই বলো যে সৃষ্টির আদিতে শূন্য থেকে শক্তির সৃষ্টি। আহ, সৃষ্টির আদি অবস্থা ছিল ভিন্ন। প্রাকৃতিক সূত্রগুলো তাহলে কি এক এক অবস্থায় এক এক রকম হবে? তোমরাই তো তা স্বীকার করো না। তোমরাই তো বলো প্রাকৃতিক সূত্রের কোনো পরিবর্তন হয়নি, হবেও না। দেওয়ান সাহেব গলার স্বর নরম করে বললেন, আহ, চা খাও। তা খাবো, তুমি আমার কথার জবাব দাও। আছে, কিছু তো সমস্যা আছে। প্রকৃতির ব্যাপারটায় রহস্য এত বেশি যে কোনো থই পাওয়া যায় না। এবং সবচেয়ে বড় মুশকিল কি জানো? আমরা নিজেরাও এই প্রকৃতিরই অংশ। প্রকৃতির অংশ হয়ে সেই প্রকৃতিকে পুরোপুরি জানা সম্ভব নয়। এর জন্য প্রকৃতির বাইরে যেতে হবে। তা যেহেতু যেতে পারছি না, প্রকৃতির অনেক রহস্যই বুঝতে পারছি না। মিসির আলী বললেন, প্লেটোর সেই বিখ্যাত গুহার উপমাটি কি তুমি জানো? প্লেটো পড়ার সময় কোথায় মিসির? ফিজিক্স নিয়ে তো কুল পাচ্ছি না। আহ, মনে করো একটা গুহায় কিছু লোককে সারা জীবন বন্দি করে রাখা হয়েছে। লোকগুলো গুহা মুখের দিকে পিঠ ফিরিয়ে বসে। গুহার বাইরে কি হচ্ছে জানে না। তাদের যে ছায়া পড়ছে গুহার দেয়ালে, তাই শুধু তারা দেখছে। তার বাইরে এদের কোনো জগৎ নেই। ছায়া জগৎই তাদের কাছে একমাত্র সত্য। সত্যিকার জগৎ কি এরা জানে না। আমাদের বেলাতেও তাই হতে পারে।
আমরা যে জগৎ দেখছি এটা সম্ভবত ছায়া জগৎ। সত্যিকার জগৎ আছে আমাদের চোখের আড়ালে। আহা, এ তো ফিলোসফি, মায়াবাদ। তো ফিলোসফিতে অসুবিধার কোথায়? দেওয়ান সাহেব বললেন, তুমি আমাকে বড্ড কনফিউজ করে দিচ্ছ। দেখি, আমাকে একটা সিগারেট দাও তো। দেওয়ান সাহেব সিগারেট ধরিয়ে টানতে লাগলেন। তাকে চিন্তিত মনে হলো। মিসির আলি হাসি মুখে বললেন, তোমাকে কনফিউজ করে দিচ্ছি না। তোমাদের দলের একজন বিখ্যাত পদার্থবিদ শ্রোডিঞ্জার নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। কোয়ান্টাম মেকানিক্সের প্রবক্তাদের একজন। ইরউইন শ্রোডিঞ্জার, হ্যাঁ, তিনি বলেছেন, My body function as a pure mechanism according to laws of nature, and I know by direct experience that I am directing the motions. It follows that I am the one who directs the atoms of the world in motions. Hence I am God Almighty. এটা কি তোমার মুখস্থ ছিল মিসির? না, ছিল না। তোমার কাছে আসার আগে মুখস্থ করেছি। হ্যাঁ, মনে হচ্ছে তৈরি হয়ে এসেছো আমার কাছে। হুম, খুব ভালো। এখন বলো, আর কি বলবে? দেওয়ান, তোমাকে আমি একটা ছবি দেখাবো। একটা বিয়ের ছবি। খুব মন দিয়ে ছবিটা দেখবে। ছবিটার মধ্যে কোনো বিশেষত্ব আছে কিনা আমাকে বলবে। দাও দেখি ছবিটা। মিসির আলি মনির এবং বিনুর বিয়ের ছবিটি দিলেন। দেওয়ান সাহেব দীর্ঘ সময় ছবিটির দিকে তাকিয়ে বললেন, ও, তেমন কিছু তো পরিবর্তন দেখছি না। মেয়েটা শাড়ি কিভাবে পরেছে সেটা দেখেছো? হ্যাঁ, অন্য সবাই যেভাবে পরে সেভাবেই তো পরেছে। আহ, না না, তা না। মেয়েরা শাড়ির আঁচল রাখে বা কাঁধে। এই ছবিতে প্রতিটি মেয়ে শাড়ির আঁচল রেখেছে ডান কাঁধে। দেখো দেখো, ওই যে ছবিতে বয়স্ক মহিলারাও তাই করেছেন। তাতে কি হয়েছে? ছবিটা কোনো এক বিশেষ কারণে উল্টো হয়ে গেছে। তোমার কি তা মনে হয় না? আহ, হ্যাঁ, তা তো হয়েছেই। এটা এটা অবশ্যই অস্বাভাবিক ছবি নয়। মিসাইলে বললেন, নেচার পত্রিকায় একবার পড়েছিলাম, একটা ডান হাতের গ্লাভস যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে দিয়ে ঘুরিয়ে আনা হয় তবে সেই গ্লাভসটি হয়ে যাবে বা হাতের গ্লাভস। আমি কি ঠিক বললাম দেওয়ান? পুরোপুরি ঠিক না হলেও ঠিক। ডান হাতের গ্লাভস বা হাতের গ্লাভস হবে। রাইট হ্যান্ডেড অবজেক্ট হবে লেফট হ্যান্ডেড অবজেক্ট। এই ছবির মধ্যেও কি তা হয়নি? দেওয়ান সাহেব আবার ছবিটি হাতে নিলেন। মিসির আলি বললেন, ছবিটি এসেছে অন্য মাত্রার এক জীবন থেকে, এই জন্যেই ছবির এই পরিবর্তন। মিসির আলি, তুমি খুব ছোট্ট জিনিস থেকে বড় সিদ্ধান্ত নিতে চাইছো, এটা ঠিক নয়। ঠিক নয়? না, ছবিটির আরো সহজ ব্যাখ্যা আছে। কোনো বিশেষ কারণে মহিলারা সেদিন ডান কাঁধে শাড়ির আঁচল দিয়েছিল। বা কাঁধেই শাড়ির আঁচল রাখতে হবে এরকম কোনো আইন তো জাতীয় পরিষদে পাস হয়নি। তা হয়নি। আবার মিসির আলি মনে করো অন্য একটা ব্যাখ্যাও দেয়া যায়। এটা সম্ভবত খুব সহজ কোনো ক্যামেরার ট্রিক্স। ট্রিক্সটা তারা করবে কেন? তোমার মতো পাগলদের উস্কে দেওয়ার জন্য। দেখি, আমাকে আরেকটা সিগারেট দাও। তোমার সঙ্গে বেশিক্ষণ কথা বললে আমিও পাগল হয়ে যাব। বিদায় হও তো এখন। হুম, হচ্ছি, বিদায় হচ্ছি। শোনো মিসির, বলো। কাল পরশু একবার এসো, তোমার থিওরিটা নিয়ে আলাপ করব। আলাপ করবার মতো কি কিছু আছে? না, তাহলে আসতে বলছো কেন? তোমার পাগলামি কথাবার্তা শুনতে ভালোই লাগে। মিসির আলি বললেন, তুমি আমার একটি প্রশ্নের জবাব দাও। যদি তিনটি লোক একটি ছাগলকে দেখতে পায়
তাহলে কি তুমি স্বীকার করবে ছাগলটির একটি অস্তিত্ব আছে, সে রিয়েল? হুম, স্বীকার করব। তিনটি মানুষ যদি একটি স্বপ্ন দেখে বা তিনটি মানুষই যদি একই চিন্তা করে, তাহলে সেই স্বপ্ন বা সেই চিন্তাকে তুমি কি সত্য বলে স্বীকার করবে? না, চিন্তা বাস্তব বিষয় নয়। এটা হচ্ছে মাথার মধ্যে কিছু বায়োকেমিক্যাল রিঅ্যাকশন। আর তুমি কাল এসো, কাল তোমার সঙ্গে আলাপ করব। না, সপ্তাহখানেক পরে আসবো। এই এক সপ্তাহ আমি পড়াশোনা করব, কোথাও বেরোবো না। প্রচুর বইপত্র জোগাড় করেছি। কুট গর্ডেনের সেই থিওরি বোঝার চেষ্টা করব। ভালো কথা, পড়ো। তবে খেয়াল রাখবে অল্প বিদ্যার অনেক সমস্যা। নাপিত ফোড়া কাটতে পারে, সার্জন চাকু হাতে নিতেও ভয় পায় কিন্তু। চাকু হাতে নিতে হলে তোমার কাছে আসবো। আহ, আরেকটা কথা, তোমার বিষয় কিন্তু সাইকোলজি। নিজেকে সেখানে আটকে রাখলে ভালো হয়। পদার্থবিদ্যা নিয়ে চিন্তা ভাবনাটা পদার্থবিদ্যার উপরই ছেড়ে দাও না। মিসর আলী কঠিন একটা উত্তর দিতে গিয়েও দিলেন না। একাডেমিক মানুষরা একচক্ষু হরিণের মতন হন, নিজের বিষয় ছাড়াও অন্য কিছু বুঝতে পারেন না। মুনির গত 3 দিন ধরে অফিসে আসছে না। আজ 1 তারিখ, বেতনের ডেট। যারা অসুস্থ তারাও এই দিনে উপস্থিত থাকে, বেতন নিয়ে চলে যায়। মুনির আজও এলো না। নিজাম সাহেব সত্যি সত্যি খুবই চিন্তিত বোধ করলেন। আজ অফিসে আসবার পথে বিনু বলেছে, বাবা ওকে নিয়ে আসবে, মুনির সাহেবকে। তিনি হ্যাঁ সূচক মাথা নেড়েছেন। বাসায় মুনিরকে আনার কোনো ইচ্ছে নেই, কিন্তু খোঁজ নিশ্চয় নেওয়া যেতে পারে এবং নেওয়া উচিত। ছেলেটিকে তিনি সত্যি সত্যি পছন্দ করেন। অফিস থেকে ঠিকানা নিয়ে তিনি সন্ধ্যার আগে মুনিরের ঘরের দরজায় উকি দিলেন। তার বিস্ময়ের সীমা রইল না। একটা মরা মানুষ যেন বিছানায় পড়ে আছে, বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। তোমার কি হয়েছে মুনির? স্যার, শরীরটা খুব খারাপ। রাতে দিনে ঘুমাতে পারি না, ক্রমাগত নানান জায়গায় যাই। তোমার কথা কিছুই বুঝলাম না মুনির। নানান জায়গাও যাওয়া মানে কোথায় যাও? না, যাই না, শুয়ে থাকি। নিজাম সাহেব গায়ে হাত দিয়ে চমকে উঠলেন। অনেক জ্বর। ডাক্তার দেখিয়েছো? জি না, ডাক্তার কিচ্ছু করতে পারবে না। কি করে বুঝতে ডাক্তার কিছু করতে পারবে না? আমি জানি। পাগলের মতো কথা বলবে না মুনির। তুমি কি সব জানতা নাকি? জি, আমি আমি সব কিছু জানি। নিজাম সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। কি অদ্ভুত কথাবার্তা! সত্যি সত্যি কি পাগল হয়ে যাচ্ছে নাকি? বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে, গায়ে আধ ময়লা একটা কাঁথা। ঘরে আলো নেই। অল্প আলো যা আসছে তাতে মুনিরের মুখ অস্বাভাবিক ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু চোখ দুটি উজ্জ্বল চকচক করছে। বিনু, বিনু কেমন আছে? ও ভালো আছে। ওকে ওকে খুবই দেখতে ইচ্ছে করছে। নিজাম সাহেব হতভম্ব হয়ে গেলেন। এই ছেলে সব কি বলছে? বিনুকে তার দেখতে ইচ্ছে করবে কেন? ও আমার সঙ্গে শুধু শুধুই কষ্ট করছে। বেশিরভাগ সময়ই আমি ওকে কষ্ট দিয়েছি। এতে আমার মন খারাপ লাগে, আমি শুধু কাঁদি। ওকে আপনি বলবেন, হ্যাঁ? তুমি সব কি বলছো? জি, এসব কি কথাবার্তা বলছো তুমি? আমা 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 আমার ভুল হয়েছে, আমি আর বলবো না। তুমি একদিন মাত্র বাসায় গিয়েছো আমার। বিনুর সঙ্গে তোমার তো কোনো পরিচয় থাকার কথা নয়। জি না, আমার সব আমার সব কেমন যেন গন্ডগোল হয়ে গেছে, জট পাকিয়ে গেছে। আপনি আপনি কিছু মনে করবেন না। না 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 না, আমি ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করছি না। ডাক্তার দেখানো দরকার, অবহেলা করা একদম ঠিক হবে না। চলো চলো আমার সঙ্গে চলো। কোথায়?
তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। জি, আচ্ছা। বিনুকে আপনি কি দয়া করে একটা কথা বলতে পারবেন? বলো, কি কথা? বলবেন যে তার ধারণা ঠিক নয়। আমি আমি তার উপর কোনো অবিচার করিনি। আচ্ছা, আমি বলবো, তুমি ঘুমাবার চেষ্টা করো একটু, মনির। জি, জি, আচ্ছা। মুনির সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। গভীর গাঢ় ঘুম। নিজাম সাহেব দীর্ঘ সময় তার পাশে রইলেন। বাড়িওয়ালার সঙ্গে কথা বলে এলেন। তারা একজন ডাক্তার দেখিয়েছে। ডাক্তার বলেছে প্রেশার বেশ হাই, কমপ্লিট রেস্ট নিতে হবে। নিজাম সাহেব একজন ডাক্তার নিয়ে এলেন। সেই ডাক্তার অনেক ডাকাডাকি করেও মুনিরের ঘুম ভাঙাতে পারলেন না। অনেকক্ষণ ডাকাডাকি করলে জি বলে সাড়া দেয়, তারপর আর কোনো উত্তর করে না। ডাক্তার সাহেব বললেন, ইনি কি আপনার আত্মীয়? জি না, তবে আত্মীয়ের মতোই। ছেলেটিকে আমি খুব স্নেহ করি, আমার অফিসেই কাজ করে। ড্রাগস খায় কি না জানেন? মানে আপনার কথা বুঝতে পারলাম না। চোখের মনি খুব ছোট, আলো ফেললেও তেমন রেসপন্স করছে না। ড্রাগ এডিক্টদের এরকম হয়। মানে ড্রাগস নেয় কিনা আপনি জানেন না? আহ, জি না। মনে হচ্ছে নেয়। ড্রাগসটা অসম্ভব বেড়ে গেছে। এটা খুব অল্প দিনেই বিরাট সামাজিক সমস্যা হিসেবে আসবে। আপনি এক কাজ করুন, আপনি বরং একে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করিয়ে দিন। দেরি করবেন না। হাসপাতালে চেনা জানা কেউ আছে? না, জি না। হুম। হাসপাতালে ভর্তি করাটাও তো তাহলে এক সমস্যা হবে। নিজাম সাহেব অসাধ্য সাধন করলেন। রাত ৯টার মধ্যে মুনিরকে হাসপাতালে ভর্তি করিয়ে ফেললেন। একজন অল্প বয়স্ক ডাক্তারের হাত ধরে সত্যি সত্যি কেঁদে ফেললেন। একটু দেখবেন ভাই, ছেলেটার কেউ নেই। দেখব, নিশ্চয়ই দেখব। ও খুবই দরিদ্র ঘরের ছেলে। ধনীর যে চিকিৎসা হবে, দরিদ্রেরও সেই চিকিৎসা হবে। ভাই, তা তো হয় না। হয় আপনারা জানেন না, আমরা ইন্টার্নি ডাক্তার, হাসপাতাল আমরাই চালাই। ধনী দরিদ্র নিয়ে আমরা মাথা ঘামাই না। যখন বয়স্ক হব, প্রফেসর ট্রফেসর হব, তখন হয়তো ঘামাবো। এখন আদর্শ বলে একটা ব্যাপার সামনে আছে। নিজাম সাহেব ডাক্তার ছেলেটিকে জড়িয়ে ধরলেন। বাড়ি ফিরতে ফিরতে তার 11টা বেজে গেল। উদ্বিগ্ন মুখে বিনু বারান্দায় দাঁড়িয়ে। তার বাবা কখনো এত দেরি করেন না। আজ কেন করছেন? অ্যাক্সিডেন্ট হয়নি তো? বারবার বিনুর চোখে পানি এসে যাচ্ছে। বাবাকে দেখে সে সত্যি সত্যি কেঁদে ফেলল। কোথায় ছিলে তুমি বাবা? মুনিরের খোঁজে গিয়েছিলাম। আমি তো এদিকে ভয়ে অস্থির, ওকে পেয়েছিলে? নিজাম সাহেব ইতস্তত করে বললেন, না। বিনু দীর্ঘ সময় বাবার চোখের দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, বাবা মিথ্যে কথা বলছো কেন? নিজাম সাহেব মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারলেন না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। বাবা, উনি কি অসুস্থ? হুম। কোথায় আছেন? হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছি। কি অসুখ বাবা? বুঝতে পারছি না, কি সব আবোল তাবোল বলছে। আমার এখানে যখন এসেছিলেন তখন আবোল তাবোল বলছিলেন। আমি খুব রাগ করেছিলাম। নিজাম সাহেব অবাক হয়ে বললেন, এখানে এসেছিল নাকি? হ্যাঁ। কই, তুই তো আমাকে বলিসনি। উনি যে অসুস্থ হয়ে পড়ে আছেন, এটাও তো তুমি আমাকে বলনি। নিজাম সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। কি বলবেন বুঝতে পারলেন না। বাবা, বাবা। কি? তুমি আমাকে একবার ওর কাছে নিয়ে যাবে? নিজাম সাহেব চুপ করে রইলেন। বিনু বলল, আমি তাকে খুব কড়া কড়া কথা বলেছি, আমার খুব খারাপ লাগছে। হাত মুখ ধুয়ে এসো, ভাত দিচ্ছি। নিজাম সাহেব ক্ষুধার্ত ছিলেন, কিন্তু কোনো খাবারই মুখে রুচল না। বারবার মনে হতে লাগলো,
বিনুর বিয়ে নিয়ে কোনো ঝামেলা হবে না তো? সে শেষ মুহূর্তে বেঁকে বসবে না তো? গায়ে হলুদের আর মাত্র 5 দিন আছে। আত্মীয় স্বজনরা আসতে শুরু করবে। একটা কেলেঙ্কারি হবে না তো? সারা রাত বিনু এক ফোঁটা ঘুমাতে পারল না। বারান্দায় মোড়া পেতে বসে রইল। তার কাছে সবকিছুই কেমন অর্থহীন মনে হচ্ছে। একটা জটিল রহস্যের আবর্তে সে পড়ে গেছে। এ থেকে বেরিয়ে আসবার কোনো পথ নেই। বারান্দা অন্ধকার। অনেক দূরে একটা স্ট্রিট ল্যাম্প জ্বলছে। তার আলো যেন চারপাশের অন্ধকারকে বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। মিসরালের কাছে একটা চিঠি এসেছে। এ কারণে তিনি অসম্ভব বিরক্ত। চিঠি না খুলেই তিনি একপাশে ফেলে রেখেছেন। এখন বিরক্তি কমানোর চেষ্টায় সুন্দর কিছু কল্পনা করার চেষ্টা করছেন। সুন্দর কোনো কল্পনা মাথায় আসছে না। তার বিরক্তির মূল কারণ হচ্ছে জটিল একটি বিষয় নিয়ে তিনি ভাবছিলেন। পিয়ন ঠিক এই সময় চিঠি নিয়ে এলো এবং এমন ভাবে কড়া নাড়তে লাগলো যেন ভূমিকম্প হচ্ছে। এক্ষুনি সবাইকে ঘর থেকে বের হতে হবে। তিনি দরজা খুলে বললেন, কি কি ব্যাপার? কি ব্যাপার? স্যার, একটা চিঠি। রেজিস্ট্রি চিঠি? জি না। তাহলে তো হইচই করছেন কেন? দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিলে তো ঝামেলা চুকে যায়। মিসির আলি আবার তার চিন্তায় ফিরে যেতে চেষ্টা করলেন। তিনি ভাবছিলেন মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক নিয়ে। তিনি অন্যমনস্ক ভঙ্গিতে খাম খুলে চিঠি বের করলেন। সেখানে লেখা, স্যার, আমি খুব অসুস্থ। আপনি কি আমাকে দেখতে আসবেন? আপনাকে খুব দেখতে ইচ্ছা করছে। ওয়ার্ড নম্বর 306, টুনু। এই টুনু যে মুনির, এটা ধরতেও তার অনেক সময় লাগলো। অনেকদিন থেকেই তিনি মুনিরের খবর রাখেন না। নিজের পড়াশোনা এবং চিন্তা নিয়ে ব্যস্ত। মুনিরও যে তার কাছে আসছে না, এটা তিনি লক্ষ্যই করেননি। কোনো একটা কাজ নিয়ে ডুবে থাকলে তার এরকম হয়। নিজের উপর তার বিরক্তি লাগছে। দরজায় কার যেন ছায়া পড়েছে। তিনি দরজার দিকে না তাকিয়ে বললেন, নীলু, ভেতরে এসো। নীলু হালকা গলায় বলল, আমি আশায় কি আপনি বিরক্ত হয়েছেন? হুম, তা একটু হয়েছি। এখন আমি এক জায়গায় যাচ্ছি। তুমি আশায় আটকা পড়লাম। আমি আপনাকে আটকাবার জন্য আসিনি। যেখানে যাচ্ছেন যান। তুমি তাহলে অপেক্ষা করো, আমি চট করে কাপড় বদলে আসি। তোমার হাতে কি? চা পাতা। খুব ভালো চা। সিলেটে আমার এক মামা আছেন, চা বাগানে কাজ করেন, তিনি পাঠিয়েছেন। ও, থ্যাঙ্কস। আপনি কাপড় বদলাতে বদলাতে আমি কি চট করে আপনার জন্য 1 কাপ চা বানাবো? আহ, না, তা লাগবে না, দেরি হয়ে যাবে। মিসির আলি তৈরি হয়ে বেরোতে যাবার সময় নীলু বলল, আমি এখানে থাকবো, আপনি ঘুরে আসুন। তুমি এখানে থাকবে মানে? আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি কখন ফিরবো তার তো কোনো ঠিক নাই। যত দেরিই হোক, অপেক্ষা করব। একা একা? হ্যাঁ, একা একা। আপনি একা একা থাকতে পারলে আমি পারবো না কেন? মিসির আলি কথা বাড়ালেন না। হাসপাতালের দিকে রওনা হলেন। মুনিরকে দেখে তিনি হকচকিয়ে গেলেন। এ কি অবস্থা! এত দ্রুত একজন মানুষের শরীর এত খারাপ হয় কিভাবে? জীবিত কোনো মানুষ বলে মনে হচ্ছে না তাকে। মুনিরের বেডের পাশে একজন ডাক্তার দাঁড়িয়ে আছেন। তিনি ইশারায় মিসির আলিকে কথা বলতে নিষেধ করলেন। বারান্দায় যেতে বললেন। মিসির আলি বললেন, এই অবস্থা হলো কিভাবে? ডাক্তার সাহেব বললেন, বুঝতে পারছি না। মানে হয়েছেটা কি? তাও তো জানা যাচ্ছে না। ড্রাগ এডিক্ট বলে গোড়ায় সন্দেহ হচ্ছিল, এখন তা মনে হচ্ছে না। ব্রেইনে কিছু বাড়তি ব্যাপার আছে, মানে টিউমার জাতীয় কিছু হতে পারে। বলেন কি? নিউরোলজিস্ট সোভান সাহেব ভালো বলতে পারবেন।
উনি দেখছেন, আপনি বরং ওর সঙ্গে কথা বলুন। উনি কি আছেন? হ্যাঁ, আছেন। সোভান সাহেব বললেন, ওপেন না করে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, তবে টিউমারের ব্যাপারটা হতে পারে। স্নায়ুর সঙ্গে মস্তিষ্কের সংযোগের জায়গায় টিউমার ডেভেলপ হয়েছে বলে মনে হচ্ছে। সিমটম মিলে যাচ্ছে। মানে যদি টিউমার হয় তাহলে কি হবে? খুবই ফ্যাটাল হবে। অবস্থা খুব দ্রুত খারাপ হবে, হচ্ছেও তাই। পেশেন্টের হ্যালুসিনেশন হচ্ছে। আমাকে বলল বাবা মাকে নাকি দেখতে পাচ্ছে। আপনি পেশেন্টের আত্মীয় স্বজনকে খবর দিন। আমার মনে হয় না আমাদের খুব একটা কিছু করার আছে। একটা যা করতে পারি সেটা হচ্ছে সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা। তার প্রয়োজন হচ্ছে না, কারণ রোগী ঘুমিয়ে কাটাচ্ছে, দিন রাত ঘুমোচ্ছে। এটাও একদিক দিয়ে ভালো। মিসির আলী রোগীর কাছে ফিরে এলেন। মুনিরের ঘুম ভাঙার জন্য অপেক্ষা করতে লাগলেন। মুনিরের ঘুম খুব প্রশান্ত নয় বলে তার ধারণা হলো। ঘুমের মধ্যে নড়াচড়া করছে, দ্রুত চোখের পাতা নড়ছে। REM, রেপিড আই মুভমেন্ট। তার মানে সে স্বপ্ন দেখছে, ঘুরে বেড়াচ্ছে তার জগতে। কার সঙ্গে তার দেখা হচ্ছে, সে কি বলছে, কে জানে। মুনির, তুমি কি আমাকে চিনতে পারছো? পারছি স্যার। আমি কে বলো তো? আপনি মিসির আলী। এই তো পারছো, গুড বয়। তোমার যে এই অবস্থা তা তো আমি জানতাম না, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। মুনির উঠে বসতে চেষ্টা করল। মিসির আলী তাকে আবার শুয়ে দিলেন। কি হয়েছে তোমার মুনির? মুনির ক্লান্ত ভঙ্গিতে হাসল। জেনারেল ওয়ার্ডের অসংখ্য রোগী, এর মধ্যে একজন মারা গেছে। তাকে ঘিরে ছোটখাটো একটা ভিড়। ফিনাইলের গন্ধ ছড়িয়ে বিকট এক ধরনের গন্ধ আসছে, যে গন্ধে সঙ্গে সঙ্গে মাথা ধরে যায়। মিসির আলী বললেন, এখানে এখানে বেশি দিন থাকলে তো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। মুনির চাপা গলায় বলল, বেশিক্ষণ তো থাকি না, অন্য জীবনগুলোতে ঘুরে বেড়াই। এখন আমার আর আসতে ইচ্ছে করে না, খুব কম আসি। এই যে এসেছি, আমার ভালো লাগছে না, চলে যেতে ইচ্ছা করছে। এখানে যতক্ষণ থাকি প্রচন্ড মাথার যন্ত্রণা হয়। এখন হচ্ছে? হুম, হচ্ছে। খুব বেশি? হুম, খুবই বেশি। আমার কি হচ্ছে বলুন তো? অন্য যে সব জীবনের কথা বলি, সেসব কি সত্যি না সবই স্বপ্ন? আমি বুঝতে পারছি না মুনির। অন্য যে জায়গাতে আমি যাই, সেখানেও আপনার মতো একজন আছেন। তাকেও আমি আমার সমস্যার কথা বলেছি। তিনি কি বললেন? তিনি আপনার সঙ্গে যোগাযোগের একটা পথ খুঁজছেন। তিনি কি কোনো পথ পেয়েছেন? হ্যাঁ, তিনি বলেছেন পত্রিকায় তিনি বিজ্ঞাপন দেবেন। জগৎগুলো মোটামুটি একই রকম, কাজে দু জগতের পত্রিকাগুলো একই রকম হবে। ওই জগতের পত্রিকায় যে বিজ্ঞাপন ছাপা হবে, এ জগতের পত্রিকাতেও প্রায় কাছাকাছি ধরনের বিজ্ঞাপন ছাপা হবে। ওই বিজ্ঞাপনই হবে যোগসূত্র। বুঝতে পারছেন কিছু? পারছি। তা উনি কি বিজ্ঞাপন ছাপাতে দিয়েছেন? এখনো না। ভাষা কি হবে তা নিয়ে ভাবছেন। ভাষাটা তিনি এমন করতে চান যাতে দেখা মাত্রই আপনি বুঝতে পারেন। স্যার, আমি আর থাকতে পারছি না, মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। খুব বেশি যন্ত্রণা, তাই না? হ্যাঁ, খুবই বেশি। আমি আর পারছি না। আপনি কি একটা কাজ করবেন? বলো, কি কাজ? বিনুকে একটু নিয়ে আসবেন। বিনু যদি আমার পাশে এসে বসে, যদি আমার মাথায় হাত বুলিয়ে দেয়, আমার আমার যন্ত্রণাটা অনেকটা কমবে। তোমার এরকম মনে হবার কারণ কি? আমার যন্ত্রণাটা শুধু শুধু এই জগতে নয়, সবকটা জগতে হয়। বিনু তখন আমার মাথায় হাত বুলিয়ে দেয়, তখন যন্ত্রণাটা কমে। তুমি অতীতে যেতে পারো বলে মনে হয়।
অন্য জীবনের ছোটবেলার কথা তুমি বলো। ভবিষ্যতে কি যেতে পারো? না, পারি না। সব কটা জীবনে দেখেছি একটা সময় আমার মাথার যন্ত্রণা শুরু হয়। ওই সময়টাতে আমি যাই না। তুমি কি ইচ্ছামতো যেখানে যেতে চাও যেতে পারো? না, পারি না। হঠাৎ জীবনের একটা সময় এসে উপস্থিত হই। সেটা পছন্দ না হলে অন্য কোথাও যাই। স্যার, আপনি আপনি একটু বিনুকে খবর দেবেন। দেব, অবশ্যই দেব। বিনুকে তিনি খবর দিতে পারলেন না। সেদিন তার গায়ে হলুদ হচ্ছে, বাড়িতে আনন্দ উল্লাস। বিনুর জীবন নতুন একটি খাতে প্রবাহিত হচ্ছে। তাকে বাধা দেওয়ার কোনো কারণ মিসির আলি দাঁড় করাতে পারলেন না। হয়তো বিনুরও অসংখ্য জীবন আছে, হয়তো নেই, হয়তো এই একটি তার জীবন। এই জীবনটি জটিলতা মুক্ত হোক, মিসির আলি মনে মনে এই কামনাই করলেন। মিসির আলি বাসায় ফিরলেন অনেক রাতে। দরজা তালাবদ্ধ। নীলু দরজা বন্ধ করে চলে গিয়েছে। তালা ভেঙে ঘরে ঢুকতে হলো। ঘর পরিপাটি করে গোছানো। নীলু এর মধ্যে রান্না করে গেছে, খাবার দাবার গুছিয়ে রেখেছে টেবিলে। নীলু একটা চিঠিও লিখে রেখে গেছে। মানুষের একটাই জীবন, নাকি অসংখ্য জীবন, আমি তা জানি না। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। আমি জানি আমার একটাই জীবন, আপনাকে কিছুতেই তা নষ্ট করতে দেব না। সুন্দর গোটা গোটা হাতের লেখা, অনেক সময় নিয়ে এসে লিখেছে, এবং হয়তোবা লিখতে গিয়ে মেয়েটির চোখ ভিজে উঠেছে। নীলু কখনো কাঁদে না, সেজন্যই বোধহয় অতি অল্পতেই তার চোখ ভিজে ওঠে। মুনির মারা গেল শ্রাবণ মাসের 20 তারিখে। দিন তারিখ মিসির আলির মনে থাকে না। এই তারিখটা মনে আছে, কারণ এর দুদিন পরে ছিল 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের মৃত্যুদিন। মৃত্যুর আগে আগে মুনির বেশ সহজ ও স্বাভাবিক আচরণ করছিল, রসিকতা করছিল। তবে মিসির আলি বুঝতে পারছিলেন যে সে যে কোনো কারণে হোক প্রচন্ড ভয় পাচ্ছে। মিসির আলি তার হাত ধরে বসেছিলেন। মুনির একসময় বলল, বোধহয় মারা যাচ্ছি, তাই না স্যার? মিসির আলি জবাব দিলেন না। মুনির বলল, আপনি একবার বলেছিলেন মানুষই ঈশ্বর, তাহলে মৃত্যুকে আমরা জয় করতে পারি না কেন? হয়তো পারি। হ্যাঁ স্যার, হয়তো পারি। তোমার কি মরতে ভয় লাগছে? জি স্যার, লাগছে। তোমার তো ভয় লাগা উচিত নয়। তুমি তো অসংখ্য জীবনের কথা বলো। এই জীবন গেলে কি হবে? তোমার তো আরো অযুত লক্ষ কোটি জীবন আছে। স্যার, এখন মনে হচ্ছে সবই আমার কল্পনা। স্যার, আপনি আমার মাথায় একটু হাত রাখুন। মিসির আলি পরম মমতায় তার হাত রাখলেন মুনিরের মাথায়। তার চোখ ভিজে উঠেছে। তিনি তাকিয়ে আছেন জানালার দিকে। জানালার ওপাশে আলো আধারের কি এক অপূর্ব রহস্যময় জগৎ। মিসির আলি বিড়বিড় করে বললেন, ইউ প্রমিস হেভেন্স ফ্রি ফ্রম স্ট্রাইফ, পিওর ট্রুথ অ্যান্ড পারফেক্ট চেঞ্জ অফ উইল। Sweet is this human life, so sweet I fain would breathe it still. Your chill stars I can go, forgo, this warm kind world is all.